ঈশান, তুমি এমন বিহেভ করছো কেন? আমি কি তোমার অপরিচিত কেউ নাকি? হ্যাঁ, মানলাম আমরা আগে থেকেই পরিচিত। তাই বলে বউ হয়ে ঘরে চলে আসবেন? এটা কেমন ধরনের কথা? বিয়ে হয়েছে আমাদের, বউ ঘরে থাকবে না কই থাকবে? মানি নাই বিয়ে। আমার কাছে আপনি শুধু ভাবির বোন, আর কিছু না। তুমি মনে হয় ভুলে যাচ্ছ, তোমার ভাবের বোন ছাড়াও আমার আরও একটা পরিচয় আছে, আর সেটা হলো তোমার স্ত্রী। বললাম না মানি না আমি আপনাকে স্ত্রী হিসেবে। আমার পছন্দ নয় আপনাকে। কেন পছন্দ নয়? আগে সেটা বলো। আপুর বিয়ের শুরু থেকেই দেখছি তুমি আমাকে পছন্দ করো না। কারণ কি? আমি কি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করেছি? এত কথা আপনাকে বলতে আমি বাধ্য না। বলেছি মানি না বিয়ে, তার মানে মানি না। ঈশান, তুমি কিন্তু আমাকে অসম্মান করছো। আপনার মান থাকলে তো অসম্মান করব? আমার মনে হয় আপনি সেটা অনেক আগেই বিকিয়ে দিয়েছেন। তুলি হতভম্ব হয়ে গেল ঈশানের কথায়। মান সম্মান বিকিয়ে দিয়েছে মানে কি? কি মিন করতে চাইলো ঈশান? ওর তো মনে পড়ে না ও ঈশানের সাথে প্রয়োজন ছাড়া কথা বলেছে। তাহলে এমন কথা বলার মানে কি? তুলির হঠাৎ খুব রাগ হয়ে গেল। সে এগিয়ে এসে ঈশানের পাঞ্জাবির কলার টেনে ধরে বলল, কি বলছো তুমি এসব? মান সম্মান বিকিয়ে দিয়েছি মানে কি? কি মিন করতে চাইছো তুমি? ঈশান আস্তে করে তুলির হাতটা ধরল, তারপর ঝাড়া মেরে সরিয়ে দিল। তুলি হতভম্ব হয়ে গেল। ঈশান এমন বিহেভ করছে কেন? এত রুড আচরণ সে আশা করেনি। ঈশান রাগী কণ্ঠে বলল, ডোন্ট টাচ মি। আপনার ছোঁয়া যেন আমার শরীরে না লাগে, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আরে আমি তোমার স্ত্রী ঈশান, আমার সাথে এত লেম আচরণ করতে পারো না তুমি। কিছুই তো করি নাই আমি। এর থেকে রুড আচরণ আপনার প্রাপ্য। কিন্তু আমার ইচ্ছে নাই আপনার সাথে কথা বাড়ানোর। এমন করছো কেন তুমি? ক্লিয়ার করে বলো। আজ আমাদের বাসর রাত, আজকের রাত ঘিরে আমার অনেক স্বপ্ন আছে। এভাবে রাতটা নষ্ট করতে পারো না তুমি। বাসর মাই ফুড। আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নাই আমার। আমার থেকে দূরে থাকবেন। আপনাকে আমার বেডরুমে সহ্য করতে পারছি না আমি। আমার গা ঘিন করছে। ঈশান, আমি কিন্তু সবাইকে বলে দিব তোমার এই রূপ আচরণের কথা। তাতে আমার কিছু যায় আসে না। আমি বারবার বাড়ির মানুষকে বোঝাতে চেয়েছি আপনাকে আমি বিয়ে করতে চাই না। তারা আমার কথা বুঝতেই চায়নি। তাই আমার থেকে ভালো আচরণ তারা আশা করতে পারে না। আপনার যা ইচ্ছে বলুন, আই ডোন্ট কেয়ার। তুলি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। একে তো বাজে বিহেভ করছে, তার উপর গলা তুলে কথা বলছে। তুলির মেজাজ প্রচন্ড খারাপ হচ্ছে। ঈশান তাকে বিয়ে করতে চায় না, তার আপু কি তাকে একবার বলতে পারতো না? এইভাবে জোর করে বিয়ে দেওয়ার কি মানে? সে তাই বুঝতে পারছে না। এভাবে বাকিটা জীবন কাটাবে কিভাবে? ঈশানের ব্যবহারে তুলি বুঝতে পারলো ঈশানের হয়তো গার্লফ্রেন্ড আছে, যার জন্য সে এমন ধারা বিহেভ করছে। মাঝখান থেকে তার জীবনটা নরকে পরিণত হলো। ভেবেই সারা শরীরে আগুন জ্বলছে। তুলি ধপ করে খাটে বসে পড়ল। ঈশান চলে গেল ব্যালকনিতে। ঈশান ব্যালকনির কাছের দরজা জোরে ঠেলে খুলে বাইরে গিয়ে দাঁড়ালো। রাতের বাতাসে তার রাগী নিঃশ্বাস পর্যন্ত যেন শব্দ করে বেরোচ্ছিল। পরক্ষণেই পকেট থেকে সিগারেট বার করে ঠোঁটে চেপে ধরল। লাইটারের টুপ শব্দে আগুন জ্বলে উঠতেই তুলির বুক ধুপ করে উঠল। ঈশান সিগারেট ধরাতেই তুলি রাগ হয়ে গেল। এবার কি শুরু করলে তুমি? বিয়ের তো সিগারেট? তুলি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ব্যালকনির দিকে এগোলো। তার চোখ দুটো আজ রাগে টকটকে লাল। ঈশান প্রথম টানটা দিল জোরে। ধোঁয়া ভরে গেল বাতাসে। সমস্যা কি? আমার জীবন, আমার ইচ্ছে। ধোঁয়া তুলির মুখের দিকে সরাসরি এসে লাগলো। মুহূর্তেই তার গলা জ্বালা ধরালো। তুলি কাঁচতে কাঁচতে এগিয়ে এলো। ঈশান প্লিজ, এভাবে খেও না, ধোঁয়াটা খুব জ্বালা করছে। আমার কিছু যায় আসে না। ইচ্ছে করে আমার মুখের দিকে ধোঁয়া ছাড়ছো? ঈশান আরেকটা টান দিয়ে এবার ধোঁয়া সরাসরি তুলির মুখের সামনে ছেড়ে দিল। হয়তো এতে যদি আপনি রুম থেকে দূরে থাকেন বেশ হয়। তুলির শরীরের প্রতিটা রক্তনালী যেন ফুটে উঠল রাগে। সে ঈশানের হাতটা চেপে ধরে সিগারেটটা ফেলে দিতে চাইল, কিন্তু ঈশানের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নিল। দূরে থাকবেন বলেছি। কেন আমার জীবনে জোর খাটাতে আসছেন? কে আপনি? আমি তোমার স্ত্রী, এটা ভুলে যেও না। আর তোমার এই বাচ্চা বাচ্চা রাগ, ঘৃণা, এগুলো আমি আর সহ্য করব না। স্ত্রী? আমার কাছে আপনি শুধু ভাবির বোন। আমার বউ হওয়ার ন্যূনতম যোগ্যতাও আপনার নেই। তুলির বুকটা ধুপ করে নেমে গেল। তবু সে দাঁড়িয়ে রইল।
পিছু হটল না। তাহলে কেন বিয়ে করলে? আমার আপুকে একবার বললেই পারতে। তোমার ইচ্ছে নেই? বলেছি, হাজারবার বলেছি, কিন্তু কেউ শুনেনি। তাহলে আমাকে দোষ দিও না। আমি তো কারো কাছে তোমাকে বিয়ে করতে বলিনি। তবু আপনাকে দেখলেই আমার ঘিনঘিনি করে। এই একটা কথায় তুলির ভিতরে জমে থাকা সব আগুন দাও দাও করে জ্বলে উঠল। তুলি কাছে এগিয়ে গিয়ে ঈশানের সিগারেটটা ছুঁড়ে মারার জন্য হাত বাড়ালো। আর একবার আমার সামনে ধোঁয়া ছাড়বে, দেখবে কি হয়। করে দেখান। আমি ভয় পাই আপনার মতো কাউকে। তুমি আমাকে অপমান করছো। সম্মান থাকলে অপমান হয়, সেটা তো আপনি আগেই। মুখ সামলে কথা বলো ঈশান। একটা মুহূর্তের জন্য বাতাস থেমে গেল যেন। দুজনের চোখে চোখ, এক পাশে বিষ, অন্য পাশে আগুন। ঈশান এবার সিগারেটটা ফেলে দিল, জুতার চাপাই নেভালো। আমার জীবন আমি যেমন চাই তেমনই চালাবো। আর আপনি আমার বেডে থাকবেন না, সোফায় বা গেস্ট রুমে যান, যেখানে খুশি যান। আমাকে বিরক্ত করবেন না। তুলি চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। তার চোখে শুধু রাগ নয়, সাথে ঝড়, ব্যথা, অপমান সবকিছু জমে আছে। ঠিক আছে ঈশান, তুমি আমাকে যেভাবে দূরে ঠেলছো মনে রেখো, এর হিসেব তোমাকেই দিতে হবে। কথা শেষ করে তুলি ঘুরে ভেতরে চলে গেল। আর ঈশান দাঁড়িয়ে রইল ব্যালকনির অন্ধকারে। কিন্তু তার চোখেও যে কিছু একটা ঝড় জমছে, তা সে নিজেও বুঝতে পারল না। ব্যালকনি থেকে ফিরে তুলি সরাসরি বিছানায় গিয়ে বসে পড়ল। নিজের বুকের ভেতর জমে থাকা আগুন যেন মুখ দিয়েই বেরিয়ে আসছে। চোখ জ্বলে, হাত কাঁপে। তবু সে নিজের রাগ সামলাতে সামলাতে খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল। তুলি মনে মনে বলল, যা হওয়ার হবে, আজ আমি আর পেছাবো না। ঠিক তখনই দরজা ঠেলে রুমে ঢুকলো ঈশান। তার চোখ দুটো অন্ধকারের মতো গভীর, মুখে কঠিন রাগের আগুন। আমার বিছানা থেকে নামুন। তাহলে কোথায় শোবো? মেঝেতে? যেখানে খুশি, গেস্ট রুমে যান, সোফায় যান, কিন্তু আমার বিছানায় না। আমি এখানেই শোবো, পারলে আটকাও। কথাগুলো নিচু স্বরে বলা হলেও ঘরে বজ্রপাতের মতো আওয়াজ করলো। ঈশান আর এক মুহূর্ত সহ্য করতে পারল না। সে দ্রুত এগিয়ে এসে তুলির হাত ধরে জোরে টেনে নামাতে গেল। উঠুন বলেছি, উঠুন। কিন্তু তুলি যে সে তুলি না, সে হচ্ছে রাগী, জেদি আর লড়তে জানে এমন মেয়ে। তুলি চোখ রাঙিয়ে ঈশানের হাতটা উল্টো জোরে টান দিল, এত জোরে যে ঈশানের ভারসাম্য এক মুহূর্তেই হারিয়ে গেল। পরের মুহূর্তে ঈশান ধপ করে বিছানায় পড়ে গেল আর সরাসরি তুলির উপর। দুজনের শরীর একসাথে ধাক্কা খেল। তুলির নিঃশ্বাস আটকে গেল। ঈশানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আর ঠিক সেই অসাবধান মুহূর্তে তাদের ঠোঁট এক হয়ে গেল। কোনো প্রেম নয়, কোনো প্রস্তুতি নয়, একটা মুহূর্তের ভুল ভারসাম্য। কিন্তু সেই ছোঁয়া যেন পুরো ঘরটাকেই স্থির করে দিল। তুলি থমকে গেল। ঈশানের শ্বাস থেমে গেল এক সেকেন্ডের জন্য। তারপরে ঈশান যেন আগুনে জ্বলে উঠল। কি মনে করেন আপনি এভাবে আমাকে ফাঁদে ফেলবেন? তুমি নিজেই পড়ে গেছো, দোষটা আমার উপর চাপানোর দরকার নেই। আর কোনো দিন আমার কাছে আসবেন না। আর আজকের ঘটনার একটা শব্দ কেউ জানবে না। তুলি উঠে বসলো। তার চোখে ভয় নেই, শুধু রাগ, ব্যথা আর অপমানের মিশ্র ঝড়। আমি কাউকে বলবো না, কিন্তু মনে রেখো ঈশান, দূরে থাকতে তুমি যতই বলো, তোমার এই রাগ, এই আগুন একদিন তোমাকেই জ্বলতে হবে। ঈশান রাগের দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। আর তুলি নিঃশ্বাস ফেলল। তবুও তার ঠোঁট যেন এখনো জ্বলছে সে এক সেকেন্ডের ছোঁয়ায়। রুম থেকে বেরিয়ে ঈশান সোজা সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। মাথার ভিতর যেন ঝড়ের পর ঝড় বইছে। রাতে হালকা ঠান্ডা বাতাস ছিল, কিন্তু ঈশানের শরীরে তাপমাত্রার আগে এমনই বেড়ে গেছে যে সে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। পকেট থেকে সিগারেট বের করে কাপা হাতে জ্বালালো। আগুন জ্বলার সঙ্গে সঙ্গে তার চোখে ঝলসে উঠল তীব্র রাগ আর বিভ্রান্তি। সে একটা টান দিল, তারপর আকাশের দিকে তাকিয়ে রাগে থুতু ফেলে বলল, এমন ছোঁয়া তো আমি চাইনি। আমি দূরে থাকতে চাই ওনার থেকে, দূরে, অনেক দূরে। ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল, কিন্তু তার বুকের ভেতরে ঝড় মিলল না। কিন্তু ছোট্ট একটি স্পর্শ, এক সেকেন্ডের ভুল আমার ভিতরকে এমন কাঁপিয়ে দিল কেন? সে আরেকটা টান দিয়ে জোরে ধোঁয়া ছাড়লো, যেন নিজের ভেতরের আগুন ধোঁয়ায় বের করে দিতে চাইছে। আমি চাই না ওনার স্পর্শ আমার শরীরে লাগুক। আমি চাই না ওনার চোখ আমার ভিতরে ঢুকে পড়ুক। ঈশান চোখ বন্ধ করলো। তার মনে পড়ে গেল সেই মুহূর্ত, তুলির উপর পড়ে যাওয়া ঠোঁট ছোঁয়া, এক সেকেন্ডের থমকে থাকা শ্বাস। ঈশান দ্রুত মাথা চাকালো। নো, এটা হতে পারে না। আমি ওনাকে চাই না, চাই না। তবু যতই না চাই বলুক,
তার বুকের গভীরে ছোট্ট একটা ধাক্কা বারবার ফিরে আসছে। তুলির সেই সাহসী টান, তার গায়ের গন্ধ, আর সেই অপ্রত্যাশিত ছোঁয়া, যা সে যতই মুছে ফেলতে চাইছে ততই বুকের ভেতর গেঁথে যাচ্ছে। ঈশান সিগারেটটা জোরে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। দু হাত মুঠো করে দাঁত চেপে বলল, আমি হারবো না। ওনার ছোঁয়া আমাকে দুর্বল করতে পারবে না। কিন্তু বাতাসে শব্দই যেন আসলো, কারণ বদল তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যা ঈশান নিজেও বুঝতে পারছে না। সারা ছাদে ঝড় তুলেও কোনো শান্তি পেল না ঈশান। নিজেকে শান্ত করার জন্য যতবার চোখ বন্ধ করেছে ততবারই মনে পড়ে গেছে সেই আকস্মিক ছোঁয়া, যা সে হাজারবার অস্বীকার করেও ভুলতে পারছে না। শেষমেশ রাগ আর অস্থিরতা নিয়ে রুমে ফিরে এলো। দরজা ঠেলে ঢুকতেই তার চোখ আটকে গেল। তুলে বিছানায় গভীর ঘুমে, কিন্তু ঘুমের ঘোরে তার শাড়ির আঁচল অনেকটা সরে গেছে, আর কোমরের অংশটা খোলা হয়ে আছে। ফর্সা ত্বকে নাইট লাইটের হলুদ আলো পড়ে অদ্ভুত নরম একটা আভা তৈরি করেছে। ঈশান এক সেকেন্ড থেমে গেল, তার বুক ধাক্কা খেল, গলা শুকিয়ে ঢোক গিলল। কেন? এভাবে কেন? কেন বারবার এমন পরিস্থিতি হচ্ছে? সে অনিচ্ছা থাকা সত্ত্বেও ভেতরে কেমন একটা টান তৈরি হলো। ঠিক সেই টানটাই তার নিজের উপর প্রচন্ড রাগ বাড়িয়ে দিল। সে বিরক্ত হয়ে দরজা ঠাস করে বন্ধ করে দিল। তুলির ঘুম ভাঙল না, কিন্তু ঈশানের গলার রাগী আওয়াজ পুরো রুমে কাঁপন তুলল। এভাবে আমাকে শরীর দেখিয়ে বশ করতে পারবেন না। তুলি চমকে উঠে বসলো, চোখ আত খোলা, মুখে ঘুম আর বিস্ময়। কিছুই বুঝতে পারছে না। কি হলো? এভাবে কেন? কি চান আপনি? আমাকে কাছে টানবেন? ফর্সা শরীর বের করে রেখে ভাবছেন আমি লোভে পড়ে যাব? এটা ভুল ভাবছেন। তুলির ঘুম পুরোপুরি উড়ে গেল। সে এক হাত দিয়ে শাড়ি ঠিক করলো, চোখ বড় বড় করে তাকিয়ে শুধু তাকিয়েই রইল। আমি সেই ছেলেদের মতো না যারা সামনে একটু শরীর দেখলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমার কাছে চরিত্র জিনিসটা আসল। আপনি বুঝলেন? তুমি তুমি আসলে কি ভাবো আমার সম্পর্কে? আমি ইচ্ছে করে শাড়ি সরিয়েছি? ঘুমের মধ্যে কি হচ্ছে সেটা আমি বুঝবো কিভাবে? ও, না বুঝে এত কিছু হয়ে যায় আপনার? কাকতালীয়। তুলি যেন আর সহ্য করতে পারল না। তার চোখে পানি এসে জমল রাগের কারণে। আমাকে অপমান করে তুমি আজ সব সীমা পার করে দিলে ঈশান। কিন্তু মনে রেখো, যে চরিত্রের কথা বলে তুমি আমাকে ছোট করলে তা আমার শরীরে নয়, আমার মন আর আচরণে থাকে। ঈশান এক মুহূর্তের জন্য চুপ করে গেল। তুলির চোখের রাগ আর কষ্টের মিশ্র ছায়া তাকে থমকে দিল, কিন্তু সে নিজেকে আবার শক্ত করে নিল। দূরত্ব বজায় রাখুন, এটাই ভালো। তুলি ধীরে মুখ ঘুরিয়ে নিল। রুমে ভারী নীরবতা নেমে এলো, যেখানে এক পাশে রাগ, অন্য পাশে অপমান, আর মাঝখানে জমে থাকা এক অদ্ভুত টান, যা দুজনেই অস্বীকার করছে, তবু এড়িয়ে যেতে পারছে না। রুমে সেই রাতটা ছিল যেন অভিশপ্ত। এক পাশে তুলির রাগ, অপমান আর কষ্টে গলা পর্যন্ত ভরা, অন্য পাশে ঈশান নিজের রাগ, অস্থিরতা আর অদ্ভুত অজানা অনুভূতিতে দম বন্ধ হয়ে থাকা। তুলি খাটের বাঁ পাশটা চেপে শুয়ে পড়ল, মনে মনে শপথ করল এই ছেলের মুখ আর দেখতে চায় না সে। ঈশান সোফায় শুয়ে পড়ল, কিন্তু তার চোখে মুখে ঘুম নামার কোনো উপায় নেই। শরীর দুই মুহূর্ত শান্ত থাকে না, মাথায় যেন একটাই দৃশ্য বারবার ঘুরছে। তুলির খোলা কোমর, নিজের নিয়ন্ত্রণ হারানো, আর সেই স্পর্শের পর বুকের ভিতর অচেনা ধরফর। এভাবে রাতটা দুজনের জন্যই কাটলো, অস্থিরতায়, রাগে, নিঃশ্বাসে আটকে থাকা অস্বস্তিতে। সকালে পাখির আওয়াজে তুলি উঠে বসলো, চোখ লাল, রাগে কাঁদতে না পারার ব্যথায়। একটু ঈশানের দিকে না তাকিয়ে নিচে নেমে গেল। নিচে নেমে তুলি দেখলো তার বোন মানে ঈশানের ভাবি রান্নাঘরে ঈশানের মাকে সাহায্য করছে। হালকা হাসি মুখে কথা বলছে দুজন। তুলির বুকের ভেতর জমে থাকা রাগটা হঠাৎই বিস্ফোরণের মতো চড়ে গেল। সে এগিয়ে গিয়ে বলল, আম্মু রুমে চলো, কথা আছে। এখানেই বল, রান্না করছি দেখছিস না? পার্সোনাল কথা আপু, রুমে চলো। তুমি একটু সবজি দেখে রাখো, চল যাই। রুমে ঢুকতেই তুলি আর ধরে রাখতে পারল না, তার ভিতরের আগুন বেরিয়ে এলো। তুই আমার বোন হয়ে আমার এত বড় ক্ষতি করলি কেন আপু? তুই কি বলছিস তুলি? কি ক্ষতি করলাম? তোরা সবাই ঈশানকে জোর করে আমার সাথে বিয়ে দিছিস কেন? একবার বলতিস। একবার ঈশান রাজি নাই, তার ইচ্ছে নাই, সে আমাকে চায় না, তাহলে আমি কোনো দিন এই বিয়ে করতাম না আপু। ভাবি হতভম্ব হয়ে তাকিয়ে রইল তুলির দিকে, তার চোখে ভয়, অবাক আর দুশ্চিন্তার ছাপ। ঈশান তোকে কি বলেছে? রাতে কি করেছে? যা করেছে তা শুনলে তোর নিজেরই লজ্জা লাগবে আপু। ও
ও আমাকে তুলি আর বলতে পারলো না, গলা আটকে গেল। এত রাতের অপমান, কষ্ট আর তিরস্কার একসাথে গলায় জমে কাঁঠাল বিচির মতো আটকে রইল। তুই শান্ত হ তুলি, বল ঠিক করে। না, আজ কেউ আমাকে চুপ করাতে পারবে না। আমি কারোর ঘাড়ে ভর করে বিয়ে করিনি আপু। আমাকে যে ছেলেটা চাইতো না সে ছেলের ঘাড়ে দড়ি বেঁধে এনে তুমি কিভাবে বিয়ে দিলে? বোনের মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। দুজনের মাঝে নেমে এলো এক চেপে থাকা গভীর নীরবতা, যে নীরবতা পরবর্তী ঝড়ের আগাম সংকেত। তুই ভুল বুঝছিস তুলি, সব ঠিক হয়ে যাবে, ঈশান তোকে মেনে নেবে। কখনো না, বুঝলি আপু? কখনো ঈশান আমাকে মানবে না। আমার দিকে তাকিয়েও কথা বলে না। সারা রাত আলাদা শুয়েছে, আমাকে নিয়ে বাজে বাজে কথা বলেছে। আমি ইচ্ছে করে নাকি শরীর দেখিয়েছি। আমি কি এমন মেয়ে নাকি? ঈশান এমন কেন করবে? ও তো ভদ্র ছেলে। জানি না আপু, কিন্তু আমি এভাবে অসম্মান সয়ে থাকবো না। আমি এই বাড়িতে আর কিছুতেই থাকবো না। তুই শান্ত হরে বোন, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দে। শুরুতে সবাই ভুল বুঝে, সম্পর্ক সময় নিলে ঠিক হয়ে যায়। তুলি মুখ ঘুরিয়ে নিলেও চোখে জমে থাকা পানি থামাতে পারল না। কষ্টটার আগের সাথে মিশে তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। স্টোরুমের ভেতর উত্তেজনা আর কান্নার গুমট ভেসে বেড়াচ্ছিল। ঠিক তখনই দরজাটা হালকা ঠেলে খুলে ভেতরে ঢুকলেন ঈশানের মা। তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট। কি হয়েছে তুলিমা, কান্না করছো কেন? তুলি তাড়াহুড়ো করে চোখ মুছছে, কিন্তু কান্না চাপতে পারছে না। তার বোন যে ঈশানের ভাবি মায়ের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। দেখেন মা, আমাদের ঈশান নাকি তুলির সাথে বাজে বিহেভ করেছে, আজে বাজে কথা বলেছে। কি বলছো এসব? ঈশান তুলির সাথে এমন ব্যবহার করেছে? হ্যাঁ মা, আমি তো সবসময় বলেছিলাম ঈশানকে জোর করে বিয়ে দেওয়া ঠিক হবে না। জোর করে বিয়ে দিয়েছি মানলাম, কিন্তু তাই বলে কি এখন বউয়ের সাথে বাজে ব্যবহার করবে নাকি? বিয়ে হয়ে গেছে, এখন সম্মান দায়িত্ব সবই রাখতে হবে। মায়ের গলায় দৃঢ়তা। মনে হলো তিনি এখনই গিয়ে ছেলেকে শাসিয়ে আনবেন। ঠিক তাই মা, তুলি কোনো দোষ নাই। তুলিকে তো আপনি পছন্দ করেছেন। তুলি খারাপ মেয়ে নাকি? ঈশানের মা এবার তুলির দিকে এগিয়ে এসে স্নেহ করে তার মাথায় হাত রাখলেন। তুলিমা, তুমি কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। ছেলেটা একটু রাগে জেদে স্বভাবের আমি জানি, কিন্তু আমি ঈশানকে বোঝাবো। ওর বাবা জানতে পারলে খুব রেগে যাবে। তুলির ঠোঁট কাঁপতে থাকে। মায়ের স্নেহের স্পর্শে তার বুকের ভেতর জমে থাকা কষ্টটা আরো গরম হয়ে ওঠে, কিন্তু ধীরে ধীরে শান্তিও কমে। তুমি চিন্তা করো না মা, আমি আছি। ঈশানকে বুঝতে হবে বউ মানে শুধু দায়িত্ব না, সম্মানও। কিন্তু ধীরে ধীরে শান্তিও নামে। তুলি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বুকের ভিতর জমে থাকা কষ্টের ঢেউ ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, কারণ প্রথমবার কেউ তার পক্ষ নিয়ে কথা বলল। সকালবেলার ডাইনিং রুমে মানুষদের কথা, থালাবাটির শব্দ আর রান্নার গন্ধ ভেসে আসছিল। টেবিলে সবাই নাস্তা করছে। ঈশানের বাবা, ভাই, ভাবি, শুধু ঈশান নেই। ঠিক তখনই দেখা গেল ঈশান সিঁড়ি বেয়ে নামছে গম্ভীর মুখে। সবার দিকে চোখও তোলে না, সরাসরি দরজার দিকে হাঁটা শুরু করে। ঈশান, কই যাচ্ছিস? বাইরে। সকাল সকাল না খেয়ে দে বাইরে? কি দরকার আছে, বাইরে খেয়ে নেব। খুব বেশি বেয়াদব হয়ে যাচ্ছ তুমি, কাজে কাম নেই, আর বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানো না। তুই নাকি তুলির সাথে খারাপ ব্যবহার করেছিস, এ কি শুনছি? যার যেটা পাওনা সেটাই করেছি তার সাথে। ঘরটা মুহূর্তে নিস্তব্ধ। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সবার দিকে তাকাই। চোখে রাগ, ক্ষোভ, কষ্ট সব মিলেমিশে আছে। তোমরা সবাই মিলে আমাকে জোর করে বিয়ে দিছো কেন? আমি বিয়ে করতে চাইনি, বলেছি আমি প্রস্তুত না, তবুও তোমরা শোনো নাই। এখন তোমরা আশা করো আমি হুট করে কাউকে মেনে নেব? তার কণ্ঠে রাগের সঙ্গে চাপা যন্ত্রণা। মা, বাবা, ভাই সবাই নিঃশব্দ। শুধু তুলি রান্নাঘরের কোণ থেকে দাঁড়িয়ে সব শুনছে। বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে আসে তার। ঈশান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। পিছনে ফেলে যায় থমথমে পরিবার আর বাকরুদ্ধ তুলি। ঘরটা যেন ঈশানের বেরিয়ে যাওয়ার সাথে সাথে আরো ভারী হয়ে গেল। সকালে নাস্তা স্পর্শহীন, সবাই স্তব্ধ হয়ে বসে আছে। প্রথমে নীরবতা ভাঙলেন ঈশানের বাবা, গভীর নিঃশ্বাসের সঙ্গে অনুশোচনায় ভারী কণ্ঠে। তুলি মায়ের সাথে বেয়াদবটার বিয়ে দিয়ে কি আমরা ভুল করলাম? তুলির মতো ভালো মেয়ের সাথে ওর বিয়ে দেওয়া আমাদের উচিত হয়নি। মেয়েটার কোনো দোষ নেই, দোষ আমাদের ছেলের জেদ, বুঝতে পারোনি? এভাবে বলো না, ছেলেটা রাগে জেদি সেটা ঠিক, কিন্তু একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। তুলিমাকে আমি সামলে নিব, আর ঈশানকে বোঝাবো।
তখন পাশে বসা ভাবি মুখ তুলে বলল, কণ্ঠে হতাশা আর একটু অভিমান। মা, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম ঈশানকে জোর করবেন না। সে যখন তুলিকে পছন্দ করে না, তখন বিয়ে দেওয়ার মানে কি? বিয়ে তো শুধু কাগজ না, মানসিকভাবে প্রস্তুতিও থাকতে হয়। আরে ঈশানের মাথায় এখন অল্প বয়সের জেদ, বুঝতে পারছো না কি করছে? একটু ভালো বুদ্ধি হলে নিজেই বুঝবে। তুলির মতো মেয়ে পেলে সম্মান দিয়ে রাখার কথা। ঠিক আছে, ঈশান বুঝুক, কিন্তু তাই বলে তুলির সাথে খারাপ ব্যবহার করবে? এমন আচরণ করলে তুলি কখনো থাকবে না এখানে। মেয়েটা কত কষ্ট পেয়েছে নিজের চোখে দেখলাম। ছেলেকে শিক্ষা দিতে হবে, বউয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিক্ষা দিতে হবে। বিয়ে করে এনে দায়িত্ব এড়িয়ে চলে যাওয়া যাবে না। তোর ভাই যদি মানুষ হতে চায় তবে বউকে সম্মান করতে হবে। তার কথা শুনে সবার মুখে একটু নিশ্চয়তার ছায়া নেমে আসে। শুধু দূরে দাঁড়িয়ে তুলি চুপচাপ সব শুনে বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে দাঁড়িয়ে থাকে। একলা, কিন্তু প্রথমবারের মতো নিজের জন্য কেউ কথা বলছে। এই অনুভূতিটা ধীরে ধীরে তাকে শক্ত করে তুলছে। সকালের হালকা রোদ পড়ে আছে চায়ের দোকানে টিনের চালায়। দোকানটা প্রায় ফাঁকা, কেবল তিনজন বন্ধু আগেই এসে বসে আছে। তারা ঈশানকে দেখে অবাক হয়ে উঠে দাঁড়ালো। কিরে ভাই, এত সকালে ডেকে পাঠালি কেন? কোনো প্রবলেম নাকি? ঈশান বিরক্ত চোখে চেয়ার টেনে বসলো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রবলেম না ভাই, বাড়িতে থাকলে দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই তো ডেকেছি তোদের। কি বলিস এসব? তোর দম কেন বন্ধ হবে বাড়িতে? হুম, তোরা জানিস না, কালকে আমাকে বাড়ির লোকজন জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। কি বলিস? কিভাবে? হ্যাঁ, ঠিকই বলছি, আমার ভাইয়ার শালির সাথে আমার বিয়ে দিয়ে দিছে। আমার মতামত কেউ শুনতেই চায় নাই। তোর ভাইয়ের শালি মানে তোর ভাবির বোন? আরে ভাই, সেটা তো সমস্যা না, তুই রেগে আছিস কেন? ঈশানের চায়ের কাপটা হাতে নিয়ে শক্ত করে চেপে ধরল। রাগে তার শরীর জ্বলে উঠল। সে রাগ চেপে বলল, এখানেই তো আমার সমস্যা, আমি ওনাকে একদম পছন্দ করি না, আর কারো চাপানো বউকে স্ত্রী হিসেবে মানতে পারবো না কিছুতেই। আমি চাই না ওনার সাথে কোনো সম্পর্ক গড়ে উঠুক। তুই কি নিশ্চিত? তুই কি রেগে গিয়ে ভুল বুঝছিস নাকি? না ভাই, ভুল বুঝছি না, আমি চাইনি এই বিয়ে, এটা জোর করে হয়েছে, আর জোর করে বানানো সম্পর্ক আমি মানতে পারবো না। ওনার ছায়াও দেখতে মন চায় না আমার। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। ঈশানের চোখের লালচে রাগ আর ভেতরের অস্থিরতা তারা স্পষ্ট বুঝতে পারল। কিন্তু তারা জানে না এই রাগের গভীরে যে একটা অনুচ্চারিত অস্বস্তি আর অজানা টান। ঈশান নিজেও বুঝতে চায় না। চায়ের দোকানের পরিবেশটা হঠাৎ যেন আরো শান্ত হয়ে গেল। বাতাসে ধুলো উড়ছে, কিন্তু টেবিলের উপর জমে থাকা উত্তেজনা আরো ভারী। বন্ধুরা তিনজনেই ঈশানের দিকে তাকিয়ে আছে। তার রাগ, তার বিরক্তি, তার অস্থিরতা স্পষ্ট বোঝা যাচ্ছে। রাহাত কাপ নামিয়ে বলল, ভাই, যা হয়েছে হয়েছে, বিয়ে যখন হয়ে গেছে তখন মেনে নে, এটাই ভালো। কখনো না, ওই মেয়েকে আমি কোনো দিন মেনে নিতে পারবো না। ওনাকে দেখলেই আমার রক্তে আগুন জ্বলে যায়। কি এমন সমস্যা? ওনাকে দেখলে তোর এত রাগ হয় কেন? তেমন কিছু না, কিন্তু আমি ওনাকে মানতে পারবো না। ওই জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক আমি চাই না। তাহলে বিয়ের আগে পালিয়ে যাসনি কেন? আমি কি মেয়ে নাকি যে বাড়ি ছেড়ে পালিয়ে যাব? বিয়ে না চাইলে পালিয়ে যাওয়াই কি সমাধান? বন্ধুরা একে অপরের দিকে তাকালো। ব্যাপারটা জটিল হচ্ছে বুঝে সাফিন ধীরে ধীরে বলল, ঠিক আছে, কিন্তু যখন বিয়ের আগে পালাস নাই, তখন এখন এমন করছিস কেন? এখন তুই এমন করলে তো একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। না, নষ্ট জীবন আর কি নষ্ট হবে? কি বললি? কিছু না, যাই হোক, যাই হয়ে যাক, আমি ওনাকে মেনে নিব না। এই বিয়ে আমার কাছে কিছুই না। তার কথায় একটা তীব্র কাঁপুনি ছিল, রাগের, অস্বস্তির আর এক অজানা অনুভূতির, যেটা সে নিজেই স্বীকার করতে ভয় পাচ্ছে। রুমে তখন বিকেলে নরম আলো ঢুকে পড়েছে। তুলির ভেজা চুলের ডগা থেকে পানি পড়ে পড়েই বুকে, গলায় গড়িয়ে নিচে নামছে। ঘরে হালকা সাবানের গন্ধ, নতুন গোসল করা মেয়ের সেই স্বচ্ছ কোমল সুবাস। তুলি শাড়িটা বিছানা থেকে তুলে বুকের কাছে ধরে ঠিক করে পড়তে যাবে, ঠিক তক্ষুনি ঠক ঠক ঠক, না নক নয়, ঠাস করে দরজা খুলে গেল। ঈশান রুমে ঢুকেই থমকে গেল।
যেন কেউ তার বুক থেকে একদম নিঃশ্বাসটা টেনে নিয়েছে। তুলির গায়ে শুধু ভেজা ব্লাউজ আর পেটিকোট, কোমর দেখা যাচ্ছে, গলার কাছে তাজা পানির ফোঁটা। ঈশানের চোখের মনি একটু বড় হয়ে গেল, শ্বাস আটকে গেল। ভিতরে কোথাও অদ্ভুত একটা ঝাঁকুনি। তুলির বুক দ্রুত ওঠানামা করছে। লজ্জা, ভয়, রাগ সব মিলেমিশে কাঁপছে ওর কণ্ঠ। সে তড়াক করে শাড়িটা দিয়ে বুক ঢেকে নিল। এক সেকেন্ডের জন্য ঈশান যেন ওকেও নিজেকেও বিশ্বাস করতে পারছিল না। পরক্ষণেই সে বিরক্ত মুখে ঘুরে দাঁড়িয়ে গেল। দরজা থেকে এগিয়ে গিয়ে ব্যালকনির দরজাটা জোরে আটকালো। আর নিজেকে সামলাতে না পেরে ব্যালকনিতে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিতে লাগলো। তুলি শাড়ি পরে নিল তড়িঘড়ি। তারপর রাগে অপমানে গলা ভারী হয়ে গিয়ে বলল, রুমে ঢুকতে হলে দরজায় নক করা লাগে, জানো না? আমার রুমে ঢুকতে আমাকে নক করতে হবে কেন? তুলি শাড়ির আঁচল ঠিক করতে করতে সামনে এসে বলল, তোমার রুমে শুধু তুমি থাকো না, আমিও থাকি, তাই নক করার দরকার আছে। তো কে থাকতে বলেছে আপনাকে? আমি কি বলেছি আপনাকে এখানে থাকতে? থাকা আমার অধিকার। এই বিয়ে, এই রুম সব আমারও। তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। যেখানে স্বামী স্ত্রী বলে স্বীকার করে না, সেখানে আবার কিসের অধিকার? তার কথা যেন তুলি মনের ভেতর ছুরি দিয়ে কেটে দিল। সে থমকে গেল, কিন্তু মুখ সোজা, চোখ শক্ত। মেয়েটা ভেঙে পড়ার বদলে আরো দৃঢ় হয়ে উঠল। ঘরটা আজ অদ্ভুতভাবে নীরব। জানালার পর্দা হালকা দুলছে, কিন্তু ভেতরের উত্তাপ যেন চারদিকে গিলে ফেলছে। তুলি দাঁড়িয়ে আছে দরজার কাছে, আর ঈশান দাঁড়িয়ে আছে জানালার সামনে। দূরত্বটা যেন কয়েক ফিট না, কয়েক মাইল। তুলি ধীর পায়ে এগিয়ে এলো। মুখটাই কেমন সাদা হয়ে আছে। বিয়ে মানতে পারবো না। তাহলে আমাকে বললে কেন আগে? আমাকে বললেই তো আমি নিজেই বিয়ে ভেঙে দিতাম। কিভাবে বলতাম? আমাকে কি কেউ আপনার সাথে দেখা করতে দিয়েছে কিংবা যোগাযোগ করতে দিয়েছে? একদমই না। আমাকে বাধ্য হয়ে এই বিয়ে করতে হয়েছে। তাই এইসব রং ঢং আমার সামনে করতে আসবেন না। রংঢং করছি আমি? এই যে বারবার শরীর দেখিয়ে আমাকে নিজের কাছে টানতে চাইছেন, এই উদ্দেশ্য আপনার কখনো পূরণ হবে না। আমার আপনার শরীর দেখে কাছে আসার ইচ্ছে জাগে না, বরং আপনাকে ঘৃণা করতে ইচ্ছা জাগে। এই কথাগুলো যেন তুলির বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে যায়। সে থমকে যায়, তার চোখ শুকনো, কিন্তু শ্বাস কেঁপে উঠছে। আমি আমি কি করেছি যে তোমার আমাকে ঘৃণা করতে মন চায়? অবশ্যই কারণ আছে। কারণ না থাকলে কি ঘৃণা জন্মায়? আমার মনে হয় না আমি তোমার সাথে এমন কিছু আচরণ করেছি যার জন্য তুমি এইভাবে বলতে পারো। আপনার সাথে এত কথা বলতে আমার ভালো লাগছে না। আপনি চলে যান এখনই আমার চোখের সামনে থেকে। তুলির বুকটা কেঁপে ওঠে। সে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, হয়তো আশা করে ঈশান ডেকে নেবে, কিন্তু না। ঈশান বরফের মতো ঠান্ডা দাঁড়িয়ে থাকে। তুলি শেষবারের মতো তাকিয়ে কাপা গলায় বলে, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবে ঘৃণা করার মতো মানুষ আমি নই। আর তুমি ভাবছো আমাকে চেনো? ভুল ভাবছো ঈশান, খুব ভুল। তুলি দরজা খুলে বেরিয়ে যায়। দরজাটা বন্ধ হতেই ঈশানের শরীরটা হঠাৎ শক্ত হয়ে যায়। সে দুহাত দিয়ে টেবিলের উপর ভর দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার চোখে রাগের সাথে লুকানো যন্ত্রণা। তুমি জানো না তুলি, তোমাকে ঘৃণা বলা যতটা সহজ, তোমাকে ভুলে যাওয়া তার 1000 গুণ কঠিন। ঘরটা আবার নীরব হয়। বাইরে বাতাস বয়ে যায়। দুজন দুদিকে দাঁড়িয়ে, কিন্তু দুজনের বুকেই ঝড় চলছে। একজন বুঝতে পারছে না কেন ঘৃণা পাচ্ছে, আরেকজন বুঝতে পারছে না কেন ঘৃণা দেখিয়েও মন থেকে দূরে রাখতে পারছে না। তুলি দরজা বন্ধ হতেই দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। বুকের ভেতরটা যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। প্রতিটা ধাপ ওঠার সঙ্গে সঙ্গে তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। শেষমেশ ছাদে পৌঁছে এসে থেমে যায়। রাতের বাতাস ছুঁয়ে যায় তার চুলগুলো। চারদিকে অন্ধকার আর নীরবতা। তুলি এতক্ষণ শক্ত থাকার চেষ্টা করছিল, এবার আর পারল না। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে রেলিংয়ের কাছে দাঁড়ায়। চোখ বেয়ে জল নামতে থাকে নিজের অজান্তে। তার ঠোঁট কাঁপছে। কেন এমন হচ্ছে আমার সাথে? আমি কি এমন ভুল করেছিলাম? ঈশান, তোমার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তাহলে তুমি আমাকে এমন কথা বললে কেন? তুলি দুই হাত মুখে চেপে ধরে কাঁদে। তার কান্নার শব্দ বাতাসে মিশে যায়। আমি কি এতটাই খারাপ? আমার শরীর দেখিয়ে নাকি আমি তোমাকে কাছে টানতে চাই? এমন কথা তুমি তুমি কিভাবে বলতে পারলে ঈশান? আমি তো কখনো এমন কিছু ভাবতেই পারি না। তার কণ্ঠ ভেঙে যায়।
চোখের জল গড়িয়ে পড়ছে গালে। তার মনে হয় নিজের অস্তিত্বটাই যেন প্রশ্নবিদ্ধ। এখন কি করেছি আমি? আমি কি করেছি যার জন্য তুমি আমাকে এত ঘৃণা করতে পারো? আমি কি সত্যিই অপরাধী? কেন এমন লাগছে? কেন মনে হচ্ছে বুকটা ছিঁড়ে যাচ্ছে? তুলি আকাশের দিকে তাকায়। অন্ধকারের মাঝে তার চোখ দুটো ভিজে ঝলমল করছে। আমি তো চাইছিলাম অন্তত তুমি বোঝো আমি খারাপ না, কিন্তু তুমি তো আমাকে চিনতেই চাইলে না ঈশান। তুমি তো শুধু ঘৃণা দেখিয়ে দূরে ঠেলে দিলে। তুলি ধীরে ধীরে দেয়ালে হেলে বসে পড়ে, নিজের হাঁটু জড়িয়ে ধরে, মাথা নিচু করে আবার কান্না শুরু করে। বাতাস বয়ে যায়, রাত অন্ধকার, আর তুলি একটা দম বন্ধ করা যন্ত্রণা বুকে নিয়েছে একা ছাদের কিনারায় বসে থাকে, যেন পুরো পৃথিবী তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অনেক রাত হয়ে গেছে, পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু ঘড়ির ঠিক ঠিক শব্দটা কানে বাজছে। ঈশান রুমে ফিরে দেখে তুলি নেই। বিছানা খালি, বাথরুমও খালি। তার ভ্রু কুঁচকে যায়। ঈশান ধীরে ধীরে ডাইনিং রুমে এসে তাকায়, সেখানেও তুলি নেই। হালকা বিরক্তি আর অদ্ভুত এক অস্থিরতা তার মুখে। শেষমেশ সে ভাবি রুমের দিকে হাঁটে। ভাবি, আপনার বোন কোথায়? কেন রুমে নেই? না। তাহলে হয়তো ছাদে গেছে। মাঝে মাঝে ও একা থাকলে ছাদে বসে। ঈশান এক মুহূর্ত দেরি না করে সোজা ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যায়। চাঁদের আলো হালকা হালকা, ঠান্ডা হাওয়া বইছে। দোলনায় বসে তুলি দুহাত দিয়ে মুখ ঢেকে চুপচাপ কাঁদছে। তার কাঁধ দুটো কাঁপছে। ঈশান কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। মনে হয় প্রথমবার সে তুলিকে এত ভেঙে পড়া অবস্থায় দেখছে। সে ধীরে ধীরে এগিয়ে যায়। রুমে যাচ্ছেন না কেন? তুলি মাথা তুলে না, চোখ মুখ ভেজা। কোনো উত্তর নেই। ঈশান বিরক্ত হয়ে নিঃশ্বাস ফেলে। আপনি কি সবার কাছে আমাকে খারাপ বানাতে চান? এটা কি প্রমাণ করতে চাইছেন যে আমি আপনাকে ঘর থেকে বের করে দিয়েছি? আমি কিছু প্রমাণ করতে চাইছি না, আমার ইচ্ছে করছে না রুমে যেতে, তাই যাব না। অনেক হয়েছে, এখন চলুন। এই ঠান্ডার মধ্যে ছাদে বসে থাকলে শরীর খারাপ হবে। বাবা, তুমি আবার আমার শরীর খারাপ নিয়ে ভাবো নাকি? আপনার শরীর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এর জন্য আমাকেই কথা শুনতে হবে, সেজন্যই আমার মাথা ব্যথা। তুমি যাও, কেউ তোমাকে কিছু বলবে না, আমি ঠিক আছি। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে বিরক্তি, কিন্তু সে ফিরেও যায় না। ধীরে ধীরে এগিয়ে এসে তুলির হাত ধরে টেনে তলে। এসেছি যখন আপনাকে নিয়েই যাব। তুলি প্রথমে হাত ছাড়াতে চায়, কিন্তু পারে না। ঈশানের হাত শক্ত, দৃঢ়। ছাদের ঠান্ডা বাতাসে তুলির ভেজা চোখ আবারও কেঁপে উঠল। ঈশান তার হাত ধরে নিচে নামাতে চাইছিল। তুলির আগে হাত টেনে নিতে নিতে বলল, হাত ছাড়ো, আমি যাব না কোথাও। কেন? এখানে কোনো নাগর আসবে নাকি? তার জন্য অপেক্ষা করছেন? যা খুশি করব, তোমার কি? হ্যাঁ, শরীর দেখাতে তো আপনার খুব ভালো লাগে, সেই জন্যই তো ছাদে একা একা সাজগোজ করে বসে আছেন, তাই না? এই কথা শুনে তুলি এমনভাবে ঘুরে দাঁড়ায় যেন ওর শরীরে সব রক্ত এক মুহূর্তেই মাথায় উঠে গেছে। চোখে আগুন, রাগে, অপমানে। সে জোরে ঈশানের হাত ছাড়িয়ে দেয়। তুমি এভাবে আমার সম্পর্কে কথা বলতে পারো কিভাবে? একবারও ভাবো না আমি তোমার স্ত্রী, আমি মানুষ, আমার কোনো সম্মান নেই? ঈশান বিরক্ত, অথচ অদ্ভুতভাবে অস্থির। তুলির ঝাড়ামারা হাত তার বুকের দিকে লাগে, আর ঠিক সেই মুহূর্তে সে সয়ে উঠতে পারে না। হঠাৎ ঝটকা দিয়ে সামনে এগিয়ে আসে। এক সেকেন্ডের মধ্যেই তুলি বুঝে ওঠার আগেই ঈশানের দুহাত তাকে শক্ত করে জড়িয়ে তোলে, আর পরের মুহূর্তে ঈশান তুলিকে কোলে তুলে নেয়। তুলি হাঁ করে তাকিয়ে থাকে, তারপর তীব্র রাগে চিৎকার করে ওঠে, নামাও, নামাও আমাকে। তুমি কি করছো? পাগল হয়েছো নাকি? কথা শুনছেন না তো, তাই জোর করতে হলো। তুলি তার কাঁধে মুঠো করে আঘাত করতে থাকে, লাথি মারে, কান্না চেপে বলে, বারবার কেন আমাকে অপমান করছো? আমি কি করেছি তোমার সাথে? কেন এমন বাজে কথা বলছো? ঈশান কোনো উত্তর দেয় না। তার মুখ শক্ত, কিন্তু চোখে যেন লুকানো ঝড়। ছাদ থেকে সিঁড়ি দিয়ে রুমের দিকে নামতে থাকে। কোলে চুপচাপ ধুকপুক করতে থাকা তুলিকে শক্ত করে ধরে। তুলির রাগে কাঁপছে, কান্নায় দম বন্ধ হয়ে আসছে। ঈশানের বুকে পড়ে থাকা অবস্থায় তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে, আর ঈশান একবারও তাকে নামায় না, থামে না। রুমে ঢুকে দরজা বন্ধ করার শব্দে পরিবেশ কেঁপে ওঠে। ঈশান তুলিকে কোলে করে এনে বিছানায় আলতো নয় বরং অধিকার দেখানোর মতো করে ফেলে দেয়।
তুলি সঙ্গে সঙ্গে উঠে বসে, চোখ লাল, বুক ওঠানামা করছে রাগে। কোন সাহসে আমাকে কোলে ওঠাও তুমি? তোমার তো লজ্জা করা উচিত। একদিকে আমার চরিত্র নিয়ে বাজে কথা বলো, আরেকদিকে আমাকে জোর করে টেনে আনো। আমার লজ্জা হবে কেন? লজ্জা তো আপনার হওয়া উচিত। শাড়ি পরে ছাদে গিয়ে পুরুষদের সামনে শরীর দেখাতে লজ্জা হয় না? এই কথাটুকুই ছিল সীমা অতিক্রম। ঠাস! এক মুহূর্তে তুলির থাপ্পড় ঈশানের গালে লাল দাগ ফেলে দিল। ঈশান চোখ বন্ধ করলো, কিন্তু মুখ শক্ত হয়ে উঠল। খবরদার, অনেক সহ্য করেছি, আর না। এরপর যদি আমার চরিত্র নিয়ে একটা কথাও বলো, আমি খুব খারাপ হয়ে যাব, বুঝলে? এক সেকেন্ডেই ঈশানের রাগ ফুঁসে ওঠে। সে ঝটকা দিয়ে তুলির হাত ধরে টেনে নিয়ে আসে বুকের একদম কাছে। তুলি নিঃশ্বাস গড়িয়ে যায়, কিন্তু রাগে চোখে আগুন জ্বলতে থাকে। সত্যি কথা বলতে আমি ভয় পাই নাকি? আপনি কি ভাবছেন আপনার মতো মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ করা যায় না? আমার চরিত্র খারাপ এটাই মনে হয় তোমার? সেটা তো আপনারই ভালো জানা। আমি কি করে জানবো আপনি কার সামনে কি দেখান, কি করেন? তুলি ক্ষোভে ফুঁসে উঠল। দুই হাতে ধাক্কা দিয়ে ঈশানকে সরিয়ে দিতে গেল, কিন্তু ঈশান সরল না, বরং আরো কাছে এগিয়ে এলো। তুলির নিঃশ্বাস আটকে গেল। তার চোখে রাগ, কিন্তু ভেতরে অদ্ভুত ভয় আর কষ্ট মিলেমিশে কাঁপছে। ঈশানের মুখ এক চুল দূরে, শ্বাস দুজনেরই গরম হয়ে উঠছে। তার গভীর রাগী কণ্ঠ ধীরে বলে, দূরে সরতে বললে এমন করে চোখ নামিয়ে কাঁপতে কাঁপতে কথা বলতেন না। আপনার রাগেও নাটক আছে, আর সেই নাটক আমাকে বিরক্ত করে। তুলির চোখ রাগে লাল হয়ে উঠেছে, গলা কাঁপছে, রাগে, অপমানে আর তীব্র কষ্টে। সে ঈশানের মুখের সামনে গিয়ে দাঁড়ালো। কি চাও তুমি? এমন আচরণ করছো কেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি তোমার? আমি তো তোমার সাথে কথা বলতেই চাই না। ঈশান ঠোঁট বাঁকায়, তার চোখে তীব্র ঘৃণা আর দমিয়ে রাখা রাগ মেশানো। ক্ষতি? আপনার মতো মেয়েরা তো মানুষের জীবন নষ্ট করতেই জন্মায়। না হয় নাটক করে ভালোবাসার ভান করে, না হয় শরীর দেখিয়ে বশ করে। এর বাইরে আর কি পারেন? তুলি স্থির হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে তার, চোখ দুটো বড় হয়ে যায় অবিশ্বাসে। কি যা তা বলছো তুমি ঈশান? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কখন কিভাবে এমন কি করেছি তোমার সাথে? আপনি বুঝবেনও না, কারণ ধ্বংস করা, কাউকে ভেঙে ফেলা, এইসব কাজ করতে বুদ্ধি লাগে না। এটা আপনার রক্তেই আছে। তুলি চোখে পানি চলে আসে, কিন্তু সে জেদ ধরে চোখ পিটপিট করে ফেলে দেয়। কোনোভাবেই কান্না দেখাবে না। আমি কার জীবন ধ্বংস করেছি ঈশান? তোমার? তোমার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তবু তুমি এমন কথা বলছো কেন? সম্পর্ক থাকা লাগে না। আপনার মতো মেয়েদের দেখলেই বোঝা যায় ঝামেলার শুরু, ধ্বংসের শেষ। তুমি সত্যিই বিশ্বাস করো আমি এমন মানুষ? শুধু তোমার রুষ্ট মন আর অবুঝ রাগের জন্য তুমি আমাকে এমন ভয়ঙ্কর শব্দে বিচার করছো? ঈশান কিছুক্ষণ চুপ, তার চোখে এক সেকেন্ডের জন্য একটা কষ্টের ছায়া জ্বলে ওঠে, আবার নিভে যায়। আপনি যা দেখিয়েছেন আমার কাছে সেইটুকুই যথেষ্ট। আমি কি দেখিয়েছি ঈশান, সেটা তুমি একদিন বুঝবে। এখন তুমি আমাকে শুধু কষ্ট দিচ্ছ, কারণ তুমি হয়তো নিজেই কষ্টে ডুবে আছো। একদিন তুমি বুঝতে পারবে তোমার সব ধারণা ভুল। দুজনে এমন রাগারাগি করছে, একজন ঠেলে দিচ্ছে, আরেকজন এগিয়ে আসছে, যেন পুরো ঘরটা রাগে কাঁপছে। তুলি এত রেগে উঠেছে যে খেয়ালই করেনি তার বুকের উপর থেকে শাড়ির ভাঁজটা একটু সরে গেছে, কিন্তু ঈশানের চোখে সেটা হঠাৎই পড়ে যায়। এক মুহূর্তে থমকে যায় সে, তার দম বন্ধ হয়ে আসে, চোখ বড় হয়ে যায়, শ্বাস কেঁপে উঠে। তুলিও বুঝতে পারে না প্রথমে, কিন্তু ঈশানের আচরণ বদলে যাওয়া সেটা জানান দেয়। হঠাৎ সে তুলির দিকে এক পা এগিয়ে আসে, তুলিকে থামিয়ে ফেলে। কি হলো তোমার? এইভাবে আসছো কেন? ঈশান কিছু বলে না, তার চোখের রাগ এখনো আছে, কিন্তু তার সঙ্গে মিশে গেছে অজানা এক অনুভূতি, যা সে নিজেও সামলাতে পারছে না। এক হাত দিয়ে সে তুলির বাহু ধরে ফেলে, টেনে কাছে আনে, কিন্তু তার ঠোঁট তুলির ঠোঁটে স্পর্শ করে না, বরং ঠিক কাছে এসে থেমে যায়। এক নিঃশ্বাসে দূরত্বে তুলি শিউরে উঠে, তার বুক ওঠানামা করছে লজ্জায়, রাগে, অবিশ্বাসে। একটু আগে তো তুমি আমার চরিত্র নিয়ে বাজে কথা বললে, এখন আবার এইভাবে? আমি নিজেকেই বুঝতে পারছি না। আপনাকে দেখলেই মাথা কাজ করে না, রাগ হয়, আর একই সঙ্গে তুলির চোখ বিস্ময়ে ভরে যায়। ঈশান মাথা নিচু করে, ঠিক তুলির কাঁধের কাছে থামে। তার নাক মুখে তুলির গায়ের সাবানের গন্ধ লাগে।
তুলির কাঁধে তার নিঃশ্বাস পড়তেই তুলির পুরো শরীর শিউরে ওঠে, কিন্তু সে স্পর্শ করে না। কেবল এতটাই কাছে থাকে যে তুলির বুকের ভেতর ধুকপুকানি কানে বাজতে থাকে। কেন আপনি আমাকে এমন করে ফেলেন কেন? তুলি কয়েক সেকেন্ড কথা বলতে পারে না, পাথরের মতো দাঁড়িয়ে শুধু শ্বাস নেয়। তারপর হঠাৎ নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে নেয়। এভাবে কাছে আসার অধিকার তোমার নেই। তুলি দু হাতে ঈশানকে ঠেলে দূরে সরাতে চাইল। মুখ রাগে লাল। ঈশান কিছুতেই সরছে না, বরং আরো কাছে টেনে নিল। সরো ঈশান, আমার কাছে আসার মতো কোনো অধিকার তোমার নেই। অধিকারী আছে, খুব পরিষ্কারভাবে আছে। আমি আপনার স্বামী। যাকে মানোই না, যার সম্পর্কে বাজে কথা বলতে লজ্জা হয় না, তার এত কাছে আসতে তোমার লজ্জা করে না? ঈশানের চোখের ভিতর রাগ, কষ্ট আর অদ্ভুত টান একসাথে পাক খেলো। হঠাৎ সে তুলিকে কাছে টেনে নিয়ে তার গলায় মুখ ডুবিয়ে দিল। এটা আমার অধিকার, আপনি চাইলেও আমাকে বাধা দিতে পারবেন না। সরো ঈশান, একটু আগেই তো চরিত্র নিয়ে বাজে কথা বললে, এখন আবার এইসব কি? ঠিকই বলেছি, আপনার মতো মেয়েরা খুব ভালো জানে কিভাবে শরীর দেখিয়ে কাউকে বশ করে নিতে হয়, তাই না? তুমি আবার ওই একই কথাই বলছো ঈশান। আমি কখন? তুলি কথা শেষ করার আগে ঈশান তার ঠোঁটে চেপে ধরে এক চুমু এঁকে দিল। তুলির শরীর প্রথমে শক্ত হয়ে গেল, তারপর অবাক হয়ে ভিতরটা কেঁপে উঠল। ঈশান থামো। কিন্তু ঈশান যেন নিজেকে থামাতেই পারছে না। সে আবার তুলির গলায় মুখ ডুবিয়ে আদর করলো। তারপর নিচে নেমে বুকের কাছে মুখ নামিয়ে কয়েক সেকেন্ড এক দৃষ্টে তাকিয়ে রইল। তার কণ্ঠ কাঁপা ভারী। আমি যতই রাগ করি আপনাকে, আমার চোখ এড়াতে পারে না কিছুই। তুলি আবার সরাতে গেলেও ঈশান তার ঠোঁটের উপর চুমু এঁকে তাকে থামিয়ে দিল। আমাকে ঠেলতে পারবেন না তুলি, আপনি আমার, এটা ভুলবেন না কখনো। ঈশান তুমি। ঈশান তার কপালের উপর ঠোঁট ছুঁয়ে দিল। তারপর তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুলি ছটফট করলেও লাভ হলো না। ঈশান কামড়ে ধরে কিস করতে লাগলো। রাগ করো, চিৎকার করো, কিন্তু আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা। তোমার উপর আমার রাগ যতই থাকুক, কাছে টানার অধিকার শুধু আমারই। তোমার এই রাগ, এই কথা, এসব আমার সহ্য হয় না। তবু আমি তোমাকে ছাড়বো না। আমি চাইলে ঘৃণা করব, কিন্তু আমাকে ঠেলে সরাতে পারবে না। তুলি আর কিছু বলল না, শুধু চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল। শরীরের প্রতিটা ধাপ যেন এখনো ঈশানের ছোঁয়ার উত্তাপে কাঁপছে। হঠাৎ ঈশান ঝটকা দিয়ে তুলিকে কোলে তুলে নিল। তুলি ভয় পেয়ে দুই হাত দিয়ে তার কাঁধ আঁকড়ে ধরল। ঈশান কি করছো তুমি? আমাকে নামাও প্লিজ। তুমি তো আমাকে পছন্দই করো না, পরে আবার আমাকে কথা শোনাবে। ঈশান এক দৃষ্টে তার মুখের দিকে তাকালো। চোখে সেই রাগ, সেই জেদ আর তীব্র টান, সব মিলেমিশে সে অস্থির। সে একটাও কথা না বলে তুলিকে বেডে শুয়ে দিল। তুলি দম নিতে নিতে পেছনে সরে গেল। না ঈশান, প্লিজ না, তুমি পরে আফসোস করবে। পরের কথা পরে দেখা যাবে, এখন আমি আপনাকে চাই, খুব কাছে। ঈশান প্লিজ। ঈশান কোনো কথা বলল না, শুধু ধীরে গভীরভাবে তার গলায় মুখ ডুবিয়ে চুমু এঁকে দিল। তুলির শরীর কেঁপে উঠল। হাত দুটো তার বুকে ঠেলে দিতে চাইলেও শক্তি পেল না। ঈশানের নিঃশ্বাস গরম হয়ে তুলির গলার পাশে ছুঁয়ে যাচ্ছে। আমার খুব কাছে। যতই রাগ করি, যতই কথা বলি, আপনাকে ছাড়া নিজেকে শান্ত করতে পারি না। তারপর সে তুলির ঠোঁটের উপর খুব আস্তে, খুব ধীরে চুমু আঁকলো। তুলি চোখ বন্ধ করে ফেলল। ভয়, লজ্জা আর অদ্ভুত টান মিলেমিশে তাকে নিস্তব্ধ করে দিল। ঈশান চুমুর পর আরেকটু নিচে নেমে তুলির কাঁধে, তারপর বুকে খুব সাবধানে খুব কোমল একটা চুমু রাখলো। কোনো তাড়াহুড়ো নেই, শুধু আদর করতে থাকলো। তুলির গলা কেঁপে উঠল। ঈশান থামো, আমি ভয় পাচ্ছি। ভয় পাবেন না, আমি আছি। আজ শুধু আপনাকে চাই আমার কাছে, আমারই হয়ে। তুলি শ্বাস আটকে চুপচাপ পড়ে রইল। তার চোখে রাগ নেই, কাঁপুনি আছে, কিন্তু অদ্ভুত এক নরম হয়ে যাওয়া অনুভূতিও আছে। ঈশান আস্তে আস্তে তুলির ঠোঁটে কিস করতে শুরু করলো। তুলি দম বন্ধ করে পড়ে রইল। ঈশান আবার গলায় মুখ ডুবিয়ে কিস করতে শুরু করলো। তারপর তুলির শাড়ির আঁচল ফেলে দিয়ে বুকে মুখ ডুবিয়ে দিল। তুলি কেঁপে উঠল শুধু। ঈশান আস্তে আস্তে নিজের শরীর পুরোটা তুলির শরীরে মিশিয়ে দিল। তুলি ব্যথায় কান্না করে দিল। সাধারণত মেয়েটা প্রথম প্রথম শারীরিক সম্পর্ক করার সময় ব্যথা পায়। কিন্তু ঈশানের জানা মতে তুলি বাজে মেয়ে, এসব প্রায়ই করে। তাহলে কাঁদছে কেন সে বুঝতে পারছে না। সে ইচ্ছে করে আরো একটু কঠোর হলো। তুলি আরো বেশি কান্না করে দিল ব্যথায়। ঈশান থামলো না। সে জানে তুলি তাকে ভুল বোঝাতে নাটক করছে নিশ্চয়ই।
সে তার শরীরের সমস্ত উত্তেজনা তুলির উপর প্রয়োগ করলো। তুলি কান্না করে বলল, ঈশান তুমি এত রুট কেন হচ্ছ? আমি ব্যথা পাচ্ছি। ব্যথা কেন পাবেন? আপনার তো অভ্যাস আছে, তাই না? তুলি অবাক হয়ে গেল ঈশানের এই ধরনের কথা শুনে। অভ্যাস আছে মানে কি? এটা কি ধরনের কথা? তুলি অবাক হয়েই প্রশ্ন করল। অভ্যাস আছে মানে কি? আমি কি আগে এভাবে করেছি নাকি? করেন নাই বুঝি? ঈশান একদম বাজে কথা বলে মাথা গরম করবে না। সরো তুমি, আমি ব্যথা পাচ্ছি। ঈশান কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। তুলি ব্যথায় ছটফট করলেও সে সেদিকে কান দিল না, যেন তুলির কান্নার আওয়াজ সে শুনতেই পায়নি। রুমের জানালা দিয়ে সকালের আলো ঢুকছে, কিন্তু সেই আলো তুলির চোখে পড়ে না। সে বিছানায় পড়ে আছে, গা একটুও নাড়াতে পারছে না। রাতে ঈশানের রাগ জেদ সব মিলিয়ে সে একদম শক্ত হয়ে গেছিল। হঠাৎ বাথরুম থেকে বেরিয়ে ঈশান এসে দাঁড়ালো তার সামনে। এত নাটক কেন করছেন বলুন তো? আমি তো আপনাকে মারিনি। সাধারণ স্বামীর আদরই সহ্য করতে পারছেন না? তুলি চোখ তুলে তাকাতেই পারেনি, চোখে পানি জমে আছে। গলা ভারী করে বলল, এটা আদর না ঈশান। তুমি রাগ ছেড়েছ আমার উপর। তুমি যেমন চেয়েছো ঠিক তেমন করেছো। জোর করে বাজে রাগ নিয়ে চাইলেই নরম হতে পারতে। তাতে কি? আপনার তো এসব এনজয় করার কথা। আপনার তো এসব ভালোই লাগে। তুলি অসহ্য হয়ে উঠে বসলো। ব্যথায় মুখ বিকৃতি হয়ে গেল, তবুও রাগ থামলো না। একদম ফালতু কথা বলবে না ঈশান। রাত থেকে এসব বলে যাচ্ছ। কি করেছি আমি? আমার কি দোষ? আপনার চরিত্র সমস্যা, এইটুকুতে আপনার কিছু হবে না। এসব আপনার নিত্য দিনের চাহিদা। ঈশান। ঈশান চুপ হয়ে গেল। এক মুহূর্ত সে তুলির চোখে তাকিয়ে রইল। সেখানে ব্যথা, অপমান আর ভেঙে যাওয়া আত্মসম্মান সবই দেখা যাচ্ছে। কিছু না বলে সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ব্যালকনিতে চলে গেল। দরজা প্রায় ধাক্কা দেওয়ার মতো করে বন্ধ করলো পেছনে। তুলি গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামলো। পা কাঁপছে, ব্যথা ছড়িয়ে পড়ছে শরীরে। তবুও সে নিজেকে শক্ত করে বাথরুমে ঢুকলো। গোসলের পানি পড়তে শুরু করতেই তার চোখের পানি থামলো না। কেন এমন হলো? আমি কি সত্যি এসবের প্রাপ্য, নাকি ঈশানের রাগের শিকার হচ্ছি আমি? আমার চরিত্র নিয়ে বাজে কথা কিভাবে বলল? ছি, আমার তো নিজের প্রতি ঘৃণা হচ্ছে এখন। সে ঠান্ডা পানিতে হাত ছোঁয়াতেই কেঁপে উঠল, কিন্তু মনটাকে আর ফেরাতে পারল না। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ঈশানের মাথা তখনও গরম, কিন্তু যখন রুমে ফিরল, ঘরটা অস্বাভাবিক নিস্তব্ধ। তুলি তখনও বাথরুমের ভেতরে। ঈশান চোখ ফেরাতেই তার দৃষ্টি পড়ে গেল বিছানার চাদরে। যে পাশে তুলি শুয়েছিল, চাদরে লালচে দাগ। ঈশানের বুকের ভেতর ধক করে উঠল। মনে হলো কেউ তার শ্বাসটা কেড়ে নিল। সে ধীরে ধীরে কাছে গিয়ে চাদরটা হাত দিয়ে স্পর্শ করলো। হাত কেঁপে উঠল। এটা এটা কি সত্যি? তাহলে তুলি ভার্জিন ছিল? তার গলা শুকিয়ে গেল, মাথার ভিতর বোবা বজ্রধ্বনি। গত রাতের সব কথা, বাজে মন্তব্য, রাগ, অপমান, জোর, কষ্ট সব একসাথে ফিরে এসে ঈশানের বুকে চিরে দিল। আমি আমি কি করে ফেলেছি? কত ভুল বুঝেছি আমি তাকে। আমি তো ওকে কষ্ট দিয়েছি, ভয়ঙ্কর কষ্ট। সব একসাথে ফিরে এসে ঈশানের বুক ছিঁড়ে দিল। সে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতেও পারল না। মাথা ঘুরছে, হাঁটু দুর্বল হয়ে আসছে। ঈশান তাড়াহুড়ো করে ফোন বের করলো। হাত কাঁপছে এতটাই যে ফোনটা ঠিকমতো ধরতেও পারছিল না। একজনকে ফোন লাগালো, গলা পুরো কাঁপা। হ্যালো, আমাকে প্লিজ এখনই দেখা করতে হবে। রেস্টুরেন্টে, হ্যাঁ, যেটাতে সব সময় যাই। এখনই প্লিজ, অপেক্ষা করবেন। ফোন কেটে ঈশান একবার পিছন ফিরে তাকালো। বাথরুমের দরজা বন্ধ, ভিতরে পানি পড়ার শব্দ। তার বুকের ভেতর যন্ত্রণা মোচড় দিচ্ছে। আমি কি করেছি? আমি কেন ওকে এমন কথা বললাম? কেন বিশ্বাস করিনি? এক মুহূর্ত আর দাঁড়াতে পারল না। দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। পায়ের শব্দ থেমে গেল সিঁড়ির মোড়েই, যেন তার বুকের ধূপধাপ শব্দটাই সারা বাড়িতে প্রতিধ্বনি তুলছিল। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই চেয়ারে বসে থাকা মানুষটা উঠে দাঁড়ালো। তাদের ভার্সিটির সিনিয়র সিয়াম ভাই। মাথার ভেতর রাগে অন্ধ হয়ে থাকা ঈশান এক মুহূর্তও থামল না। গিয়ে সরাসরি কলারের কাছে ধরে চেয়ার থেকে টেনে নামিয়ে দিল। এরপর ধাপ 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 সারা রেস্টুরেন্ট থমকে গেল। ঈশান কি করছো? থামো থামো। থামবো না। 4 বছর আগে কেন তুলি সম্পর্কে মিথ্যা কথা বলেছিলেন? কেন তার চরিত্র নিয়ে বাজে কথা বলেছিলেন আপনি, সিয়াম ভাই? পাগল হয়েও না, কেন মারছো আমাকে? কেন বলেছিলেন তুলি ছেলেদের সাথে রাত কাটায়? কেন বলেছিলেন সে বাজে মেয়ে? কেন আমার মাথায়
বিষ ঢেলেছিলেন। আরও একবার চাপা গর্জন তুলে ঈশান কলার চেপে আরেকটা ঘুষি বসিয়ে দিল। সিয়াম এবার মাটিতে পড়ে গিয়ে দুই হাত জোর করলো। থামো ঈশান, প্লিজ, মরে যাব। বলেন, এমন বাজে মিথ্যে কেন বলেছিলেন? তুলি কি করেছে আপনার? কেন ওনার সম্মান নষ্ট করলেন? তুলি আমাকে রিজেক্ট করেছিল, আমি সহ্য করতে পারিনি। ঈশানের হাত মাঝ আঘাতে থেমে গেল 1 সেকেন্ডের জন্য। তার চোখে বিস্ময়ের আগুন। আমি চেয়েছিলাম সে তোমার কাছেও অপছন্দ হবে, সে আমার চোখের সামনে তোমার সাথে প্রেম করুক, এটা আমি সহ্য করতে পারতাম না, তাই আগেই আমি বাজে কথা ছড়িয়ে দিয়েছি। তুমি জানতে জানতে আমি ওকে কত ভালোবাসতাম, তারপরেও এমন করলে? আমার ভালোবাসাকে নষ্ট করতে? ওর চরিত্র নিয়ে বাজে কথা বলতে লজ্জা হলো না? আমি হিংসে করেছিলাম, তুলিকে তোমার কাছে মেনে নিতে পারিনি, তাই তাই করেছি। হিংসার জন্য তুমি একটা ভালো মেয়েকে নষ্ট নাম দিয়েছো, তার জীবন ধ্বংস করে দিয়েছো, আর আমাকে ওর বিরুদ্ধে দাঁড় করিয়েছো। সিয়াম মাথা নিচু করে আছে। ঈশান আরেকটা লাথি মেরে সরে দাঁড়ালো। তার শ্বাস ভারী, চোখ ঝাপসা, হৃদয়ে তীব্র অপরাধবোধ। তুলিকে আমি ভুল বুঝেছি, অনেক বড় ভুল। সে পকেটে হাত ঢুকিয়ে টাকা ছুঁড়ে ফেললো টেবিলে। মুখও তুলল না আর ফিরে তাকানোর জন্য। দ্রুত রেস্টুরেন্টের দরজা ঠেলে বেরিয়ে গেল। মনে হচ্ছে বুকের ভেতর কেউ ধারালো ছুরি চালাচ্ছে। নিজেকে ক্ষমা করতে পারছে না। তুলিকে অপমান করেছে, ভুল বুঝেছে, কষ্ট দিয়েছে, আর সত্যিটা জানতেই বুকটা ফেটে যাচ্ছে। রেস্টুরেন্ট থেকে ফুসতে ফুসতে বের হয়ে আসা ঈশানের শরীরের প্রতিটা কোষ আগুন ছড়াচ্ছিল, কিন্তু সে আগুনের নিচে একটা গভীর অপরাধবোধ, একটা মরণ যন্ত্রণা। বাড়ির দরজার ঠেলে ভেতরে ঢুকতেই তার চোখ প্রথমে যেটা দেখল, ডাইনিং এ সোফায় চুপচাপ বসে থাকা তুলি। ফ্যাকাশে মুখ, চোখ দুটো লাল, মাথা একটু হেলানো, চলাফেরা করতে কষ্ট হচ্ছে সেটা স্পষ্ট। ঈশানের বুকটা হঠাৎ কিছুতে চেপে ধরল। সে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো ওর সামনে, কণ্ঠ ভাগা, তবু ওর আগি সুরটা নকল করে রাখলো। তুলি, রুমে আসো। যাব না, ভালো লাগছে না। বললাম না, রুমে আসো। তুলি এবার চোখ উঁচু করে তাকালো, চোখে চরম অভিমান আর রাগ। ঠিক তখনই ভাবি এগিয়ে এলেন। তুলি যা বোন, ঈশান ডাকছে, শোন। পরে যাব আপু, এখন হাঁটতেই ভালো লাগছে না। ঈশান আর 1 সেকেন্ডও অপেক্ষা করলো না। চেয়ার সরিয়ে সরাসরি তুলির পাশে গিয়ে দাঁড়ালো। তুলির হাত ধরে উঠাতে গেল, কিন্তু তুলি হাত সরিয়ে নিল। কথা না শুনলে রাগ করো কেন? আমি উঠতে পারছি না। কি? ঈশানের বুকের ভেতর যেন বিদ্যুৎ লেগে গেল। কাল রাতের রাগ, ভুল বোঝা, কষ্ট সব একসাথে ঢেউয়ের আছড়ে পড়ল। কাল রাতের রাগ, ভুল বোঝা, কষ্ট সব একসাথে ঢেউয়ের মতো আছড়ে পড়ল। ও হঠাৎ ঝুঁকে তুলিকে সবার সামনে কোলে তুলে নিল। ডাইনিং রুমে থাকা সবাই, শ্বশুর শাশুড়ি, ভাবি প্রচন্ড অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কারণ ঈশান তো কখনো তুলিকে স্পর্শ করতেও চাইতো না, আজ কোলেই তুলে নিল। তুলি বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। তার মুখটা লাল হয়ে উঠল লজ্জা আর অভিমানে। করছি ঈশান, নামাও আমাকে, সবাই দেখছে। চুপ থাকো, আপনি হাঁটতে পারছেন না তাই নিচ্ছি, এটাই যথেষ্ট কারণ। আমি বলেছি নামাও। আমার কাজ আমাকে করতে দিন। তুলি চোখ ভিজে গেল। তার মুখের পাশ দিয়ে কয়েকটা অশ্রু গড়িয়ে পড়ল। এত অভিমান, এত কষ্ট, তবুও কোনো কথা বলে না। ঈশান নিঃশব্দে তাকে কোলে করে রুমে নিয়ে গেল। দরজা বন্ধ করলো। বুকের ভেতর দম আটকে আছে, কারণ সত্য জানার পর প্রথমবার তুলির দিকে তাকাতে ভয় লাগছে। তুলি মুখ ফিরিয়ে বিছানার দিকে তাকিয়ে আছে। ঈশান তুলিকে কোলে করে রুমে এনে বিছানায় আলতো করে শুয়ে দেয়। দরজা বন্ধ করতেই পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। রুমের নরম আলোয় তুলি ক্লান্ত, ব্যথায় কুকড়ে আছে। ঈশান ধীরে ধীরে তার কাছে এসে বসে, চোখ নামিয়ে ফেলে অপরাধ বোধে ভরা। সরি সোনা, আমি তোমাকে এতটা কষ্ট দিতে চাইনি। রাতে সত্যি অনেক রাগ হয়ে গেছিল। তুলি মুখ ঘুরিয়ে নেয়, চোখের কোণ ভিজে উঠে, তার কণ্ঠটা কাঁপছে। তোমার আমার প্রতি এত রাগ, এত ঘৃণা কেন? আমি কি করেছি এমন? ঈশান থমকে যায়, তারপর খুব ধীরে তুলির মুখটা নিজের দিকে ঘোরায়। তারপর ঝুঁকে এসে তুলির ঠোঁটে একটা নরম কোমল চুমু এঁকে দেয়। তুলি চমকে উঠে, শরীর শক্ত হয়ে যায়। চুমু থেকে সরে ঈশান খুব নরম গলায় বলে, তুমি কিছু করনি সোনা, আমি ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঈশান, তুমি নাটক করছো কেন? আমি জানি তুমি আমাকে পছন্দই করো না। ঈশান চোখ বড় বড় করে তাকায়।
যেন কথাটা তার বুকে ছুরির মতো বিঁধল। সে এগিয়ে এসে তুলির 2 হাত নিজের হাতে জড়িয়ে নেয়। তুমি ভুল জানো সোনা, আমি শুধু তোমাকে পছন্দ না, ভালোবাসি। আমার সামনে এসব নাটক করতে আসবে না ঈশান, প্লিজ। আমি আর আঘাত সহ্য করতে পারবো না। ঈশান হতবিহ্বল হয়ে যায়। তার বুকটা ধক করে ওঠে। তুলি তাকে বিশ্বাস করছে না, আর এটাই তার সবচেয়ে বড় শাস্তি। ঈশান তুলির মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখে অনুনয়, অপরাধ বোধ আর একটা অদ্ভুত কোমলতা। তুলি দৃষ্টি সরিয়ে নিতে চাইলে ঈশান ধীরে ধীরে ওর দিকে ঝুঁকে আসে। সোনা, আমার দিকে তাকাও। তুলি তাকায় না। ঠিক তখনই ঈশান আলতো করে তার থুতনিটা ধরে মুখটা নিজের দিকে ফেরায়। তারপর একেবারে কাছে এসে একটা দীর্ঘ গভীর নরম চুমু এঁকে দেয় তুলির ঠোঁটে। তুলি হালকা কেঁপে ওঠে, শ্বাস আটকে আসে তার। চুমু থেকে সরে ঈশান এবার তার গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে। সত্যি সোনা, আমি ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। এই যে আমার বুকে হাত দিয়ে দেখো, তোমার ছোঁয়া পেতেই হৃৎপিণ্ড কেমন লাফাচ্ছে, তোমাকে আরো কাছে টেনে নিতে চাইছে। ঈশান তার হাত নিয়ে নিজের বুকে রাখে। তুলির চোখ অবাক হয়ে বড় হয়ে যায়। ঈশানের বুক সত্যি দ্রুত ওঠানামা করছে। তুলি তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়, কষ্টে মুখ বিকৃত হয়। প্লিজ ঈশান, এখন আমার কাছে আসলে আমি সত্যিই মরেই যাব। আমার শরীর প্রচন্ড ব্যথা, আমি সহ্য করতে পারবো না। ঈশান খুব ধীরে, খুব কোমল ভাবে তার মুঠোয় তুলির হাতটি ধরে। তার কণ্ঠে অদ্ভুত আদর। তুমি কত বোকা সোনা, আমি জানি তোমার শরীর ব্যথা। আমি কি এমন মানুষ, আমি কিছুই করব না, শুধু একটু আদর। সে কথা শেষ হতে ঈশান আবার এগিয়ে আসে। তুলির কপালে নরম কিস, তারপর চোখের কোণে, গালে গলায়, ধীরে ধীরে সাবধানে। তুলি শ্বাস আটকে রাখে। তার মনে হয় যদি ঈশান আবার গভীরে যেতে চায়। তার মুখে আতঙ্ক স্পষ্ট। তুলির শরীর সামান্য সরে যেতে ঈশান তার মুখ 2 হাত দিয়ে ধরে শান্ত গলায় বলে, ভয় পেও না সোনা, আমি কিছুই করব না। তুমি ব্যথা পাচ্ছ আমি জানি, আমি শুধু তোমাকে কাছে রাখতে চাই, আদর করতে চাই, ব্যথা দিতে নয়। তুলির চোখে পানি জমে ওঠে, আর ঈশান নিজের বুকে জড়িয়ে ধরে তাকে। তুলির কপালে আলতো কিস করতে করতে যেন নিজের ভুলগুলো ঢেকে দিতে চায়। রাতের ডাইনিং রুমটা আলো ঝলমলে। সবাই নিজের নিজের চেয়ারে বসে গেছে। তুলি খুব আস্তে হাঁটছে, শরীর এখনো ব্যথা করছে। ঈশান তার পাশে চেয়ার টেনে দেয়। তুলি একটু থমকে তাকায়, তারপর ধীরে বসে। পরের মুহূর্তে ঈশান একেবারে স্বাভাবিক মুখে তুলির পাতে ভাত তুলে দিল, মাছের টুকরো রাখলো, তারপর ডাল ঢেলে দিল নিজের হাতে। চারদিকে নিস্তব্ধতা। সবাই এমন ভাবে তাকিয়ে আছে যেন সিনেমা দেখা শুরু করেছে। ঈশানের মা প্রথমেই হাসলেন। দেখছো তো, বলছিলাম সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা তো তুলিমাকে মন থেকেই মেনে নিয়েছে। কি করছো তুমি? সবাই দেখছে। ঈশান বিন্দু মাত্র পাতে না দিয়ে আরো কাছে ঝুঁকে তুলির পাতে মাংসের টুকরো রাখতে রাখতে বলে, দেখো, তাতে আমার কি? এইভাবে এমন কেন করছো? আমি আমার বউকে খাওয়াচ্ছি, এতে কার কি সমস্যা? কে কি ভাবলো আমার কিছু যায় আসে না। তুলি লজ্জায় চোখ নামিয়ে ফেলে। চামচ ধরতে গিয়েও থমকে যায়, কারণ ঈশান তার হাতটা নিজের হাত দিয়ে ঠিক করে ধরিয়ে দেয়। ধীরে খাও, ব্যথা লাগবে। ঈশান কি তবে প্রেমে পড়ল? তুলি আরো বেশি লজ্জায় গুটিয়ে যায়। ঈশানের পাশে বসে থাকা মাত্রই শরীর কেমন শিহরণ দেয়। সে বোঝে না এই লোকটা আসলে রাগী না আদুরে, নাকি পুরো পাগল। ঈশান আবার ধীরে তার পাতে তরকারি তুলে দিতে দিতে বলে, সব সময় আমার পাশেই বসবে, সব সময়। তুলির হৃৎপিণ্ড কেমন থেমে গিয়ে আবার জোরে ধরফর করে ওঠে। কেউ না দেখলেও তার মুখে লাল ভাব সবাই বলে দেয় সে কতটা অস্থির হয়ে গেছে ঈশানের আচরণে। ডাইনিং টেবিলে হাসাহাসির মাঝে ঈশানের বাবা হঠাৎ গম্ভীর গলায় কথা বললেন, ঈশান, এবার তো ব্যবসায় বসা উচিত, তোমার দায়িত্ব নিতে শিখতে হবে। এক মুহূর্তে নীরবতা। আগে হলে ঈশান নাক সিটকিয়ে বলতো, বসবো না, করতে পারবো না, আমাকে জোর করবেন না। কিন্তু আজকের ঈশান যেন অন্য মানুষ। ঈশান চামচ নামিয়ে সোজা হয়ে বসলো, তার চোখে অদ্ভুত শান্ত ভাব। জি বাবা, এবার বসবো। টেবিলের সবাই একসাথে কি বলে প্রায় লাফিয়ে ওঠে। তাদের মুখের এক্সপ্রেশন দেখলে মনে হয় কেউ ম্যাজিক দেখিয়েছে। ঈশানের ভাই প্রথম হেসে ফেলল। কিরে ভাই, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলি? আগে তো বললি তেলাপোক্কার মতো পালাই যাইতাছিস। বিয়ে করেছি, বউকে খাওয়াতে তো হবে। বউয়ের দায়িত্ব নিতে না পারলে বউ আবার পালিয়ে যাবে।
এ কথা বলতেই টেবিলের সবাই হো হো করে হেসে ওঠে। আর তুলি, তার গাল টকটকে লাল হয়ে গেছে, চামচ পর্যন্ত ধরতে পারছে না ঠিক মতো, নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু কান দুটো লাল হয়ে সব বলে দিচ্ছে। এই মানুষটাকে কালকেও আমাকে সহ্য করতো না, আজ আমার জন্যই ব্যবসায় বসবে। কি হলো সোনা, এবার তো তুমি আমাকে পালাতে দেবে না? তুলি চোখ তুলে তাকাতেই ঈশান চোখ টিপ দিল। টেবিলে আবার হাসির গুঞ্জন, কিন্তু হাসির আড়ালে পরিষ্কার বোঝা যায় ঈশান সত্যিই পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে কিন্তু গভীরভাবে। শুধু তুলির জন্যই। রুমে হালকা অন্ধকার, শুধু বেডসাইড ল্যাম্পের হলুদ আলো তুলির ক্লান্ত মুখটাকে আরো নরম করে তুলেছে। ঈশান আলতো করে ড্রয়ার খুলে একটা পেন কিলার বের করলো, তারপর তুলির পাশে এসে বসলো। এই নাও সোনা, খেয়ে নাও, ব্যথা কমে যাবে। তুলি চুপচাপ ওষুধটা খেয়ে পানি নিল, তারপর বালিশে হেলান দিয়ে দূরে তাকিয়ে থাকলো একটু। ঈশান ধীরে ধীরে তাকে নিজের বুকে টেনে নিল। তুলি আতকে উঠে বলল, হঠাৎ এমন ভালো ব্যবহারের কারণ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না ঈশান। কোনো কারণ নাই সোনা, যা করছি তোমাকে ভালোবেসে করছি। মিথ্যে বলো না, তুমি আমাকে ভালোবাসো না, এটা আমি খুব ভালো করেই জানি। তুমি কেন বিশ্বাস করো না সোনা? সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। কবে থেকে ভালোবাসো? আজকে রাগ কমেছে তাই আবল তাবল বলছো। ঈশান গভীর নিঃশ্বাস নিয়ে তার গালের উপর হাত বুলিয়ে দিল। তার কণ্ঠটা নিচু, ভারী, কিন্তু সত্যি ভরা। 5 বছর আগে থেকে। কি 5 বছর আগে থেকে? মানে এতদিন? হ্যাঁ সোনা, অনেক আগে থেকেই ভালোবেসে যাচ্ছি তোমায়, শুধু তোমাকেই জানাইনি। তুলি আকাশ থেকে পড়েছে যেন, তার নিঃশ্বাস কেঁপে যাচ্ছে, মনে হচ্ছে কথাও বের হবে না। ঈশান তাকে আরো কাছে টেনে নিল আর আস্তে বলল, এখন বিশ্বাস হলো কেন তোমার ছোঁয়ায় আমি টিকে থাকতে পারি না? কেন তোমাকে দেখা মাত্র রাগ অভিমান সব মিলিয়ে যায়? তুলির চোখ থেকে আস্তে আস্তে পানি গড়াচ্ছে। এই প্রথমবার তাকে কেউ এতটা গভীর, এতটা সত্যি করে ভালোবেসেছে। রুমের বাতাসটা আচমকা ভারী হয়ে উঠল। তুলির চোখে কষ্ট, অভিমান, রাগ সব একসাথে। সে ধীরে ধীরে তাকালো ঈশানের দিকে। যদি এত আগেই আমাকে ভালোবেসে থাকো, তাহলে এতদিন কেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে ঈশান? আমাকে নিয়ে এত বাজে নোংরা কথা বললে কেন? আমার চরিত্র নিয়ে এমন ভুল কথা বললে কেন? আমি নাকি মানুষকে শরীর দেখিয়ে ঘুরি, এসব বললে কেন? মাফ করে দাও সোনা, আমি চরম অন্যায় করেছি একজনের কথা শুনে। তোমাকে খুব বড় ভুল বুঝেছি। সে তোমার নামে অনেক বাজে কথা বলেছিল, আমি সেই কথা বিশ্বাস করেছিলাম। কে বলেছিল এসব? ভার্সিটির সিনিয়র সিয়াম ভাই। তুলি যেন এক মুহূর্তেই জমে গেল। তার চোখে অবিশ্বাস, তারপর রাগ, তারপর ঘৃণা। সিয়াম? ওই লোকটা? ঈশান, উনি আমাকে নোংরা প্রস্তাব দিয়েছিল, ওনার সাথে বেডে যেতে বলেছিল আমাকে, আর আমি রাজি না হয়ে ভার্সিটির সবার সামনে ওনাকে থাপ্পড় মেরেছিলাম। তারপর আমার নামে এত বড় নোংরামি চালিয়েছে। ঈশানের দম যেন বন্ধ হয়ে গেল। তার মুখে অন্ধকার নেমে এলো, চোখ লাল, রাগে শিরা ফুলে ওঠা। কি? সে তো আমাকে বলেছিল তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, আর তুমি তাকে অপমান করেছো। সে তোমাকে বেডে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। তুলি আস্তে মাথা নেড়ে ফেলে। ঈশান দাঁত চেপে উঠে দাঁড়ায়, তার হাত মুঠো হয়ে সাদা হয়ে গেছে। আমি জানলে সেদিনই সিয়ামকে খুন করে ফেলতাম। একটা মেয়ে আমার সামনে এতটা অপমান সহ্য করেছে, আর আমি বিশ্বাস করেছি ওই নোংরা লোকটাকে। আমি কি জেনে শুনে তোমার নামে এত বাজে কথা বলেছি? না শোনা, আমি দোষী। আমি অন্ধ হয়ে গেছিলাম, তোমাকে আঘাত করেছি, কষ্ট দিয়েছি। আজ নিজেকেই ঘৃণা লাগছে। এত বড় অন্যায়টা আমি কখনোই চাইনি ঈশান। আমি ভেবেছিলাম তুমি আমাকে কখনোই বুঝবে না। ঈশান এসে তুলির হাত ধরে দু হাতে চেপে রাখলো। তার কণ্ঠ এবার ভাঙা, সত্যি অনুতপ্ত। আমি বুঝতে পারিনি সোনা, কিন্তু এখন বুঝেছি। আর একটা কথা, যতদিন বাঁচবো তোমাকে কোনোদিন কষ্ট দেব না। তোমার নামে কেউ বাজে কথা বললে নিজেকে থামাতে পারবো না। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে, তাহলে আমার নামে এত বাজে কথা বিশ্বাস করতে পারতে না ঈশান। ভালোবাসা মানে কি শুধু রাগ দেখানো, নাকি বিশ্বাস ভেঙে ফেলা? আমি সত্যি অন্ধ ছিলাম সোনা, শুধু কথাই বিশ্বাস করিনি। ও আমাকে ছবি দিয়েছিল, যাতে দেখাচ্ছিল তুমি অন্য ছেলেদের সাথে খুব খোলামেলা। কি কথা? ঈশান কাপা হাতে ফোন বের করে তুলির সামনে ধরল। স্ক্রিনে কয়েকটা ছবি। তুলির মতো দেখতে একটা মেয়ে একটা ছেলের সাথে খুব কাছাকাছি,
একদম অন্তরঙ্গ ভঙ্গিতে। তুলি যেন পাথর হয়ে গেল। তার মনে হলো পৃথিবীটা তার মাথায় এসে ভেঙে পড়েছে। ধপ করে সে সোফায় বসে পড়ল। তার কণ্ঠ কাঁপছে, যেন বুক ভেঙে যাচ্ছে। এটা আমি না, আমি কখনোই এমন নোংরা কাজ করি না। ঈশান, আমি কখনোই, তুমি কিভাবে আমার মুখটা দেখে একটুও বুঝলে না? কিভাবে বিশ্বাস করলে এসব? আমি কি করে জানতাম সোনা, ছবিগুলো ঠিক তোমার মতোই। আমি ভাবলাম হয়তো তুমি এমনই, আর সিয়াম যা বলেছে তা সত্যি বলেই ধরে নিলাম। আমি কখনো বুঝিনি এটা সব সিয়ামের নোংরা নাটক ছিল। সে আমাকে তোমার চোখে ঘৃণা ভরিয়ে দিতে চেয়েছে। আমি বোকা ছিলাম, অন্ধ ছিলাম, তোমাকে কষ্ট দিয়েছি সোনা। একবার, শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছিলাম, কিন্তু এই ভুলের জন্য আজীবন তোমার কাছে মাথা নত করে থাকবো। তুলি চোখ ঘুরিয়ে তাকালো। তার চোখে আর আগুন নেই, শুধু অসহ্য কষ্ট আর অবিশ্বাস। সিয়ামের দেয়া সেই ছবি, ঈশানের সেই অবিশ্বাস, সব মিলিয়ে তার বুকটা ভেঙে যাচ্ছে। তুলি থমথমে মুখে একটু দূরে সরে দাঁড়ালো। চোখ দুটো লাল, কাঁপছে ঠোঁট, কথা বের হচ্ছিল না ঠিক মতো। আমি সব ভুলতে পারবো না এত তাড়াতাড়ি। এত কিছু জানলাম, মানতে পারছি না ঈশান, আমার মাথা কাজ করছে না। আমাকে একটু সময় দাও। ঈশান ভয়ে চুপ হয়ে যায়। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে খুব নরম স্বরে বলল, তোমার যত সময় লাগে নাও সোনা, কিন্তু প্লিজ আমার থেকে দূরে চলে যেও না। একবার দূরে থেকে আমি যে কষ্ট অনুভব করেছি, যে ভয়, যে শূন্যতা, আমি আর পারবো না সোনা। তুলি চোখ জলে জমে ওঠে। ঈশান দুহাত জোর করে প্রায় অনুনয়ের সুরে বলল, আমি ভুল করেছি, কিন্তু হারিয়ে যেও না আবার। তুমি কাছে থাকলে আমি বাঁচি সোনা, দূরে গেলে আমার সব কিছু থেমে যায়। আমি সময় চাই ঈশান, মনটা খুব ব্যথা করছে। সময় নাও, কিন্তু আমাকে ছেড়ে যেও না সোনা। তোমাকে ছাড়া আমি কিছুই না। ঈশান ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকালো। সকাল হয়ে উঠছে। সকাল হয়েছে, অফিসের সময় চলে এসেছে। ধীরে ধীরে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। তুলিও এখন উঠেছে, রান্নাঘরের গন্ধটা শুনতে পাচ্ছে। ঈশান তুলির কাছে এসে কপালে চুমু দিল। সোনা, অফিস যাচ্ছি, দোয়া করো যেন সব ঠিকঠাক হয়। সব ঠিক হবে ঈশান, সাবধানে যাও। তুমি বেশি চিন্তা করো না সোনা, সব ঠিক হবে। ঈশান, মা, ভাই এবং ভাবি সবাই টেবিলে বসে নাস্তা করছে। ঈশান খাবারের আগে তুলিকে চোখে চোখ রাখলো। খাও সোনা। খাচ্ছি। দেখছো, আমার ছেলেটা এখন তুলির খেয়াল রাখছে। হ্যাঁ, এমন আচরণ আগে কখনো দেখিনি। ভালো লাগছে দেখে। ভাই আমার বউ পাগল হয়েছে। ঠিক আছে ভাই, এবার সত্যি অফিসে যেতে হবে। সবাই ভালো থাকো, আমি অফিসে যাচ্ছি। সাবধানে যাও সোনা। ইনশাল্লাহ ফিরে এসে আবার কথা হবে। মা, আজ প্রথম দিন দোয়া করবে না? মায়ের দোয়া সবসময় সন্তানের সাথেই থাকে। ভালোভাবে কাজ করো শোনা। তারপর ঈশান তার ভাবির কাছে বলল। তারপর ঈশান, তার বাবা, ভাই সবাই একসাথে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। সারাদিনের ক্লান্তি নিয়ে ঈশান বাসায় ঢুকলো। ঘরে ঢুকতেই চোখে পড়ল তুলি একা বারান্দায় দাঁড়িয়ে। হালকা বাতাসে চুলগুলো উড়ছে। ঈশানের মুখে অটোমেটিক হাসি চলে এলো। ধীরে ধীরে পিছন থেকে এসে তুলিকে জড়িয়ে ধরল। তার বুকের সাথে তুলির নরম শরীর ঠেকে যেতেই ঈশান গলা নিচু করে মুখ ডুবিয়ে দিল তুলির কোমল গলায়। উষ্ণ নিঃশ্বাসে তুলি কেঁপে উঠল। তারপর আলতো করে 2-3টা ছোট ছোট চুমু। মিস করছিলে নাকি সোনা? তোমাকে কেন মিস করব? ঈশান হেসে ফেলল। সে হাসিটা দেখে মনে হলো সে সব জানে, সব বোঝে। তবুও কোমল গলায় বলল, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারো না, তাই মিস করছো। আমার ঠেকা পড়েছে নাকি তোমাকে ভালোবাসার? তোমার চোখ কিন্তু অন্য কথা বলছে সোনা, লুকানোর দরকার নেই। ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। দেখুক, আমার বউকে জড়িয়ে ধরা কি অপরাধ? এবার ঈশান কোনো কথা না বলে তুলিকে একেবারে কোলে তুলে নিল। তুলি চমকে উঠল। ঈশান, নামাও আমাকে। না, আজ অনেক মিস করেছি তোমাকে, একটুও ছাড়বো না। কোলে করে ঈশান তুলিকে রুমে নিয়ে গেল। বিছানায় আলতো করে শুয়ে দিল। ঈশান তার পাশে শুয়ে নরম করে গালে হাত রাখলো। একটু আদর করব, ভয় পেও না সোনা। তারপর কপালে, নাকে, গালে একটার পর একটা নরম চুমু। তুলি চুপ হয়ে গেল, চোখ নামিয়ে ফিরল। হৃৎপিণ্ড দুজনেরই দ্রুত গতিতে চলছিল। রাত্রের খাবারের টেবিলে সবাই বসেছে। ঈশানের ভাবি হালকা হাসি নিয়ে বলল, প্রথম দিনে অফিস কেমন কাটলো ঈশান? খারাপ না ভাবি, শুধু বউকে মিস করেছি তাই।
সেই মুহূর্তে তুলি রেগে গেল। সে হঠাৎ ধুম করে ঈশানের কাঁধে কিল মেরে দিল। টেবিলের সবাই একসাথে হেসে উঠল। আরে বউ, রাগ করছো কেন? তোমাকেই তো মিস করেছি, বাইরের কোনো মেয়েকে তো আর করি নাই, তাও এত রাগ কেন করো বলো তো? আপু, তোমার দেবর কিন্তু দিন দিন নাটকবাজ হয়ে যাচ্ছে, সব সময় নাটক করার তালেই থাকে। রাগ করেছিস কেন তুলি? আরে ভাবি, বুঝতে পারছো না, বেশি ভালোবাসা সহ্য হচ্ছে না ওনার, তাই তো সবকিছু নাটক মনে হচ্ছে। নাটকে নাটক মনে হবে না তো কি মনে হবে? এতদিন ভালোবাসার খবর নেই, আর 2 দিনের ভালোবাসা উতলে পড়ছে। সোনা, তুমি তো জানো না, তুমি রাগলেও আমার ভালো লাগে। রাত্রে ঘুমের সময় তুলি রুমে ঢুকতে ঈশান দ্রুত দরজা আটকে দিল। চোখে একটি অদ্ভুত উচ্ছ্বাস নিয়ে সে তুলিকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। ঈশান, এ কোন ধরনের অভ্যাস? এমন হঠাৎ করে সবসময় আমাকে কোলে নাও কেন? আরে সোনা, তোমাকে আদর করব আমি, আর 1 মিনিটও সহ্য করতে পারছি না। কি সব কথা বলছো? লজ্জা করে না তোমার? আমি তো তোমাকে বলেছি আমার সময় লাগবে। রাখো তোমার সময় সোনা, এত আদর করব যে সব ভুলে যাবে। ঈশান ধীরে ধীরে তুলিকে আরো কাছে টেনে নিল। তার ঠোঁটের কোমলতা তুলির হৃদয় কাঁপিয়ে দিল। তারপর সে তুলির গলায় মুখ ডুবিয়ে কিস করলো। ধীরে ধীরে বুকে কিস দিল, যেন সমস্ত রাগ, সমস্ত ভয় ও ক্লান্তি এক মুহূর্তেই হারিয়ে যায়। তুলি প্রথমে চমকে গেল, কিন্তু পরে ঈশানের মৃদু স্পর্শে সে কিছুটা স্বস্তি পেল। রাতের অন্ধকারে শুধু তাদের নিঃশব্দ শ্বাস আর হৃদস্পন্দন ভরপুর হয়ে উঠল। সকালটা হালকা আলোয় ঝলমল করছে। তুলি ঘুমো চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান, ওঠো তো, অফিসে যাওয়ার সময় হয়নি নাকি? সারা রাত তোমাকে আদর করেছি সোনা, তাই একটু ক্লান্ত। কি কথা বলছো? লজ্জা নেই তোমার? এমন কথা আর বলো না। বউয়ের কাছে লজ্জা পেলে জীবনে আর বাবার ডাক শুনতে হবে না। ওঠো, নির্লজ্জ, অফিসের সময় হয়ে গেছে। পরে অফিসে যাব, আগে একটু আদর করি সোনা। কথা শেষ হতেই ঈশান তুলিকে কাছে টেনে নিল। তুলি প্রথমে চুপচাপ হয়ে গেল, কিন্তু ঈশানের কোমল স্পর্শে তার শরীরে এক রোমান্টিক কাঁপুনি ছড়িয়ে গেল। ঈশান ধীরে ধীরে তার ঠোঁট দিয়ে গলার পাশে কিস করলো, তারপর বুকে হালকা আদর শুরু করলো। ঈশান, এমন করলে লজ্জায় মুখ দেখাতে পারবো না। লজ্জা? তুমি তো জানো সারা রাত তোমাকে আদর করা ছাড়া আমি আর কিছুই চাইনি, এত লজ্জা পাও কেন? আমি তো তুমি হলে কি লজ্জা পাবো না? আমি তোমার সব লজ্জা ভেঙে দিব সোনা, অনেক অনেক আদর করব। 5 বছর কেটে গেছে। ঈশান আর তুলির সংসার এখন শান্ত আর নতুন নতুন রঙে ভরা। ঈশানের ভাইয়ের ছেলে 4 বছর বয়সী, আর ঈশানের নিজের মেয়ে 3 বছরের ঈশা। ঈশা পিচ্ছি হলেও খুব চালাক, পাকা কথায় বড়দেরকে অবাক করতে পারে। সকালটা রোদেলা। ঈশা রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছোট্ট পা ঠেসে বলল, মাম্মি দাদি এখনো ঘুমাচ্ছে, আমি চা বানাবো। ঈশা, তুমি কি একাই চা বানাবে? খুব বড় হয়ে গেছো। মাম্মি আমি ছোট নই, আমি বড় হয়ে গেছি। ড্যাডি বলেছিল বড়দের মতো কাজ করতে পারলে সবাই খুশি হয়। ওদিকে ঈশান চশমা পরা, অফিসের ব্যাগ হাতে রেডি হয়ে কাঁধে ঝুলিয়ে বসে। তুলি ও ঈশা দেখলেই হাসি দিয়ে বলল, সকাল সকাল পাকনামি শুরু, আমি এখনই অফিসে যাব। ড্যাডি তুমি আগে খেতে বসবে, তুমি আগে খাবে আর আমি দেখবো। তোমার মেয়েকে দেখেছো? ছোট বয়সে এমন কপট কথা বলে বড়দের চমকে দেয়। হ্যাঁ, এ বাচ্চা আমাদের ভবিষ্যতের বড় নেতা হতে যাচ্ছে, তবে এখন আমার মাকে আদর করার সময় আছে, তারপর অফিস। ড্যাডি আমি তোমাকে মিস করেছি, তাই তো আদর করতে বলছি। ঈশান কোলে তুলে আদর করলো। তুলি পাশে দাঁড়িয়ে হেসে বলল, তুমি দেখছো, ছোট্ট ঈশা আমাকে কখনো হার মানতে দেয় না, আর আমাদের সংসারও এখন সুখী। এখন থাকো তোমরা, আমি অফিস থেকে এসে ঘুরতে নিয়ে যাব। ড্যাডি তুমি সব সময় বলো, কখনো নিয়ে যাও না। আজ নেব, প্রমিস। রেডি হয়ে থেকো বিকেলে। বিকেলে ঈশানের ভাবি দেখলেন ঈশা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে এসে ঈশাকে প্রশ্ন করলো, ঈশা সোনা, রেডি হচ্ছ কেন? পাপা বলেছে ঘুরতে নিয়ে যাবে। তাই ঈশা সোনা, ঘুরতে যাবে? হ্যাঁ, আমি অনেক জায়গা ঘুরবো, অনেক খেলা করব। ঠিক আছে, রেডি হয়ে থাকো, আর বেশি দুষ্টুমি করতে যেও না। কিছু সময় পর ঈশান এসে পৌঁছালেন। ছোট্ট ঈশাকে কোলে নিয়ে হাসতে হাসতে বললেন, চলো ঘুরতে যাব, তোমাদের জন্য আজকের দিনটা দিয়ে দিলাম। হুররে, আজ আমি ঘুরবো।
সোনা, বেশি লাফালাফি করবে না একদম। আমি জানি, কারণ আমি ভদ্র বাচ্চা। সারা বিকেল তারা তিনজন মিলে ঘুরে বেড়ালো। পার্কের পাখির কোলাহল, বাজারের মানুষদের ভিড় আর ছোট্ট ঈশার আনন্দ, সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল একেবারে সুখের। সন্ধ্যায় ঈশা ক্লান্ত হয়ে বাবার কোলে মাথা রেখে গভীর ঘুমে ডুবে গেল। ঈশানের চোখে ভরসা আর আনন্দের মিশ্রণ। সে ধীরে ধীরে ঈশাকে কোমলভাবে কোলে ধরে তুলির দিকে তাকালেন। তারা বাড়ি ফিরে এসে ঈশাকে শুয়ে দিল ঈশান। সোনা, আজ সারাদিন তোমার সাথে কাটিয়ে দেখলাম কতদিন আমি তোমাকে আদর করতে পারিনি। আজ চাই মন ভরে আদর করতে। আজ এটা পড়ো সোনা, তোমার জন্য আজ আমি সব কাজ ভুলে তোমাকে সময় দিতে চাই। এখন তো মেয়েটা বড় হয়ে গেছে, এসব বলতে লজ্জা করে না? এবার মেয়ের জন্যেও কিছু ব্যবস্থা করতে হবে। তার ভাইকে আনবো, আদর না করলে আসবে কিভাবে? তুমি এখনো আগের মতোই আছো ঈশান। তুলি ধীরে ধীরে শাড়ি পরে রুমে এসে দাঁড়ালো। ঈশানের চোখে সে যেন আরো সুন্দর লাগছে। আসো এখানে, আজকে রাত শুধু তোমার জন্য। ঈশান ধীরে তুলিকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। তুলির চোখে লজ্জা আর খুশির মিশ্রণ। ঈশান, হঠাৎ এই রোমান্টিক হয়ে গেলে কেন? সোনা, এখন শুধু আদর করব। তুমি আমার, তাই তোমাকে ভালোবাসতে চাই মন ভরে। আমি তোমাকে সত্যি ভালোবাসি, তোমার জন্যই আমি সব কিছু ভুলে যাই। তুমি সব সময় এমন করে কথা বললে আমার লজ্জা লাগে। লজ্জা কিসের সোনা? আমি তো শুধু তোমার জন্য এই আদর করছি। তুমি আমার কাছে থাকো, সব ভুলে শুধুই সুখের অনুভূতি নাও। আমি জানি তুমি সত্যিই ভালোবাসো, আর আমি তোমার কাছে সব সময় থাকতে চাই। সোনা, আমাদের ভালোবাসা শুধু কথা নয়, অনুভূতিতেও থাকতে হবে। আজ থেকে শুধু আমরা তিনজন, আমি, তুমি আর ঈশা, সব সময় একসাথে থাকবো। আমি তোমাকে খুব ভালোবাসি সোনা। আমিও তোমাকে খুব ভালোবাসি ঈশান। ঈশান আস্তে আস্তে তুলির ঠোঁট দুটো আঁকড়ে ধরে কিস করতে লাগলো। তারপর বুকের উপর থেকে শাড়ির আঁচল ফেলে দিয়ে বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। তুলি ঈশানের স্পর্শে এখনো সেই প্রথম দিনের মতোই কেঁপে ওঠে। ঈশান তুলিকে পাগলের মতো আদর করছে। তুলিও ঈশানের সাথে তাল মেলাতে শুরু করলো। দুজনেই মেতে উঠল আদিম খেলায়। ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো একজন আরেকজনকে। সমাপ্ত।